আজকের ক্লাসে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের আজকে যে আমাদের এক্সাম হয়েছে সেই এক্সামের আমাদের যে আমার কাছে যে প্রশ্নপত্র এসেছে সেই প্রশ্নপত্রের আমরা আনসার নিয়ে আলোচনা করব। আমি এটাকে আনঅফিসিয়াল আনসার কি বলবো না, আমরা প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যে আলোচনাটা আমি শুধুমাত্রই তোমাদের উত্তর বলবো না, আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যাতে আপকামিং যে কোনো এক্সামের জন্য এই প্রশ্নগুলোও তো, যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোও তো তোমাদের জন্য ইকুয়াল ইম্পর্টেন্ট। ঠিক আছে, যাতে আপকামিং পরীক্ষাতে তোমাদের আর কোনো ধরনের এখানে ভুল ভ্রান্তি না হয়, এই জন্য আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। টোটাল আজকের পরীক্ষায় টোটাল তোমাদের 90টা প্রশ্ন ছিল। যে 90টা নিয়ে আজকে টোটাল আলোচনা হয়তো 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাসে সম্ভব নয়, আমরা ভাগ করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আগামীকাল দুপুর 12টার সময় আমরা আবার বসবো নেক্সট 40টা প্রশ্ন নিয়ে, কিন্তু আগামীকালের ক্লাসে আমরা আলোচনা করব। সুতরাং আমাদের আলোচনাটা আজকে আমরা স্টার্ট করি, তারপর আমি তোমাদের সবার কাছে আসব যে কটা প্রশ্ন কমন পেলে, হ্যাঁ কি মানে ক্লাসগুলো করে তোমাদের হেল্পফুল হয়েছে কিনা, হ্যাঁ সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে আসব। আমরা সরাসরি একটুখানি প্রশ্ন নিয়ে আলোচনা করি। আমি একটু পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করি। ম্যাম, আপনার প্রশ্নগুলো কেমন লেগেছে? আমার প্রশ্নগুলো কেমন লেগেছে, যদিও আমি পুরো হ্যাঁ। সবগুলো দেখে ওঠার সুযোগ হয়নি, প্রথম 50টা প্রশ্ন আমার দেখার সুযোগ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, প্রশ্নপত্র ঠিক আছে। বাট এর পরের টাইমে যখন মাদ্রাসার পরীক্ষা হবে বা এসএলএসটির পরীক্ষা হবে, তুমি ধরেই নাও এর থেকে 20% স্ট্যান্ডার্ড আরো আপ হবে, ডাউন কখনো হবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। হ্যাঁ, আপ হবে, ডাউন হবে না। দাঁড়াও, এইখানে আবার আমার প্রশ্ন, প্রত্যেকটা কনসেপ্ট মানে প্রশ্নই কনসেপ্টুয়াল। হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নই কনসেপচুয়াল ছিল। দাঁড়াও, আবার উল্টো ভাবে আমাকে প্রশ্নটা দিয়েছে। আচ্ছা, হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নই নো ডাউট কনসেপচুয়াল ছিল। এখানে ভাবার মতো কিছু কিছু জায়গা রয়েছে, সবটাই ভেবে নেওয়ার মতো বিষয় নয় যে খুব সোজা প্রশ্ন এসছে, বাজে প্রশ্ন এসছে, একদম তা নয়। ঠিকঠাক প্রশ্ন এসেছে, অনেকদিন বাদে যেহেতু পরীক্ষা হয়েছে, সহজবোধ্য প্রশ্ন এসেছে, কঠিন কোনো প্রশ্ন কিন্তু হয়নি। হ্যাঁ, আমরা একটু আলোচনার মধ্যে ঢুকবো আজকে, না হলে আমি ক্লাসটা শেষ করতে পারবো না। প্রথমেই যদি আমরা প্রশ্নপত্রতে আসি, তোমাদের কি সিরিজ চেঞ্জ করে দিয়েছিল নাকি আমার প্রশ্নপত্রটাই তোমাদের সবার কাছে আছে? না, হ্যাঁ ম্যাম, সিরিজ আমার চেঞ্জ করে দিয়েছি। ও সিরিজ চেঞ্জ করেছে, আচ্ছা। আমার কাছে তো এই প্রশ্নপত্রটা আছে, দেখছি তো C3 নাকি কিছু আছে, ধরো ও আচ্ছা, C3টা হচ্ছে তোমার দাঁড়াও, আমার কাছে কোনো একটা সিরিজের প্রশ্ন আছে, তোমরা একটু জাস্ট মিলিয়ে নাও, কিছু করার নেই, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বর যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব, যে খুবই সোজা প্রশ্ন। আজকে আমি দেখলাম যে গতকাল ওয়েস্টার্ন ফিলোসফি থেকে যা যা আলোচনা করেছি, হ্যাঁ তার মধ্যে থেকে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন কমন পেয়েছো। মানে অর্থাৎ যারা অনেকটা দিন পড়েও নি ওয়েস্টার্ন ফিলোসফি, শুধু গতকালের ক্লাস করেছো, তার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন পাওয়ার কথা শুধু ওয়েস্টার্ন ফিলোসফি থেকে, যেহেতু গতকালের ক্লাসটা আমাদের ওয়েস্টার্ন ফিলোসফির উপরে হয়েছে। ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, ক্লাসটা দেখে নিতে পারো। প্রথম যে প্রশ্ন রয়েছে, যে ভীষণ সোজা প্রশ্ন, রাশনালিজম ফোকাসেস অন সোশ্যাল ফ্যাক্ট, সোশ্যাল কনসেপশন, রিজন অ্যান্ড প্যাশন। কি উত্তর করেছো বলো? এটা তো ভীষণ সোজা, কিছু বলার নেই। রাশনালিজম ফোকাসেস অন, কি উত্তর হবে? কি করেছো? রিজন করেছি। অবশ্যই রিজন হবে, এত ভয় পাওয়ার কি আছে, হ্যাঁ, পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছো, রিজন করেছি। এত ভয়, হ্যাঁ একদম এত ভয় পাওয়ার কিছু নেই, আনসার করবে। এটার উত্তর অবশ্যই হবে রাশনালিজম ফোকাসেস অন রিজন, কারণ অ্যাকর্ডিং টু রাশনালিজম অর অ্যাকর্ডিং টু বুদ্ধিবাদ, রিজন ইজ দ্য অনলি সোর্স অফ নলেজ। অর্থাৎ জ্ঞান লাভ করার উপায় হচ্ছে কিন্তু আমাদের রিজন বা বুদ্ধি। সুতরাং 1 নম্বরের যেটা উত্তর হবে, নো ডাউট এটার উত্তর হবে রাশনালিজম ফোকাসেস অন রিজন। একের কিন্তু তোমাদের সি আনসার হবে। আমি জানি না এটা কোন সিরিজ আমি আলোচনা করছি, এখন সবাই জয়েন করছে তো এটাই বড় অসুবিধা, আমি সি জয়েন করাতে। ম্যাম, সি। আমারটা A3 আছে পেজটা। আচ্ছা আচ্ছা, A3 আছে, আচ্ছা। এটার 1 নম্বরের উত্তর হবে কিন্তু তোমার সি, রিজন। হ্যাঁ, তারপর আমরা 2 নম্বর প্রশ্নতে চলে আসি। 2 নম্বর প্রশ্ন, পারসেপশন ইজ অনলি দ্য অ্যাডিকুয়েট সোর্স অফ আওয়ার নলেজ সেজ বাই। পারসেপশন বা প্রত্যক্ষই হচ্ছে সঠিক উৎস। আর সঠিক উৎস বলতে এখানে নিশ্চয়ই জ্ঞানের উৎসর কথাই বলা হচ্ছে। পারসেপশন ইজ অনলি দ্য অ্যাডিকুয়েট সোর্স অফ আওয়ার নলেজ সেজ বাই রাশনালিজম
আইডিয়ালিজম, এম্পিরিসিজম অ্যান্ড বিহেভিয়ারিজম। তার্কিকতা, আদর্শবাদ, অভিজ্ঞতাবাদ অ্যান্ড আচরণবাদ। কি করেছো আনসার? Perception is the only source of adequate source of our knowledge, it says by empiricism. অভিজ্ঞতাবাদী তো এই কথা বলতে পারে, তাই না? হ্যাঁ অভিজ্ঞতা। অভিজ্ঞতাবাদ বা এম্পিরিসিজম হচ্ছে কিন্তু আমাদের কারেক্ট আনসার, অর্থাৎ দুয়ের কিন্তু সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, দুয়ের সি। এইবার 3 নম্বরের উত্তর কালকেই রাত্রেবেলা আমি তোমাদের বলেছি, কালকেই রাত্রেবেলা এটা আলোচনা হয়েছে। দ্য বুক মেডিটেশন ওয়াজ রিটেন বাই ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ অ্যান্ড হিউম। কি উত্তর করেছো? দ্য বুক মেডিটেশন ওয়াজ রিটেন বাই ডেকার্ট। রেনে ডেকার্ট। দ্য বুক মেডিটেশন, একদম, দ্য বুক মেডিটেশন ওয়াজ রিটেন বাই রেনে ডেকার্ট। রেনে ডেকার্টের এটা ম্যাম বুদ্ধিবাদী দার্শনিক। হ্যাঁ বলো। বলছি আগেরটা ইয়ে হলো, অভিজ্ঞতা হলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অভিজ্ঞতা হলো, হুম। অবশ্যই অভিজ্ঞতা। প্রত্যক্ষের মাধ্যমে আমাদের, প্রত্যক্ষ হচ্ছে আমাদের জ্ঞান লাভ করার উপায়, সেটা তো অভিজ্ঞতাবাদী বলতে পারে। দ্য বুক মেডিটেশন ওয়াজ রিটেন বাই কিন্তু তোমার ডেকার্ট, রেনে ডেকার্ট। 3-এর কিন্তু এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। 4, সাবস্টেন্স অ্যাকর্ডিং টু ডেকার্ট ইজ ইনফাইনাইট অ্যান্ড আনক্রিয়েটেড, perpetually changing, finite and spiritual, and finite and material। এটার উত্তর হবে কিন্তু ইনফাইনাইট অ্যান্ড আনক্রিয়েটেড। অ্যাকর্ডিং টু ডেকার্ট, সাবস্টেন্স ইজ, দ্রব্য হচ্ছে ইনফাইনাইট অ্যান্ড আনক্রিয়েটেড, অসীম এবং অসৃষ্ট। ডেকার্টের মতে দ্রব্য হলো অসীম ও অসৃষ্ট। 4-এর কিন্তু এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। 5 নাম্বার কালকেই আলোচনা করেছিলাম, ডেকার্টের ইন্টারঅ্যাকশনিজম বা দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। ইন্টারঅ্যাকশনিজম ইজ আ থিওরি ডেভেলপড বাই ডেকার্ট ফর অ্যাসার্টিং দ্য ব্যালেন্স বিটুইন বডি অ্যান্ড ব্রেন, দ্য ব্যালেন্স বিটুইন ম্যাটার অ্যান্ড ওয়াটার, দ্য ব্যালেন্স বিটুইন বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড দ্য ব্যালেন্স বিটুইন বডি অ্যান্ড সোল। বলো এটা কারেক্ট আনসার কি হবে? সি করেছি। একদম ম্যাম সি সি। হবে। এত মানে কনফিডেন্ট বিহীন ভাবে বলছো কেন? ভয়ে 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 বলার কিছু নেই, তোমরা সব জানো। 5-এর সি হচ্ছে কারেক্ট আনসার, দ্য ব্যালেন্স বিটুইন বডি অ্যান্ড মাইন্ড, এবং পিনিয়াল গ্রন্থিতে গিয়ে সেই বডি এবং মাইন্ড একে অপরের সাথে মিলিত হয়। এটা হচ্ছে দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, বলেই তো দিচ্ছে দেহ মনের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, ডেকার্টের থিওরি। তাহলে 5-এর কারেক্ট আনসার হবে কিন্তু আমাদের সি হচ্ছে কারেক্ট আনসার। এইবার আমরা 6 নাম্বার প্রশ্নে চলে আসি। আজকেই গতকালই আলোচনা হয়েছে, যেহেতু গতকাল ওয়েস্টার্ন ফিলোসফির ক্লাস হয়েছে। অ্যাকর্ডিং টু স্পিনোজা, হ্যাঁ, সাবস্টেন্স ইজ, অ্যাকর্ডিং টু স্পিনোজা, সাবস্টেন্স ইজ রিয়াল অ্যান্ড আনরিয়াল, ইনফাইনাইট অ্যান্ড ফাইনাইট, সেলফ এক্সিস্টেন্ট অ্যান্ড কনসিভেবল অ্যান্ড নন কনসিভেবল। বলো কি হবে উত্তর? ডেকার্টের দ্রব্যের সংজ্ঞাকে স্পিনোজা তার দর্শনে গ্রহণ করে নিয়েছেন। হ্যাঁ, এই জন্য এই এই অনুযায়ীও যদি তোমরা এটার সি আনসার করেছি করো, ম্যাম। তাহলে সি হচ্ছে কারেক্ট আনসার, সেলফ এক্সিস্টেন্ট অ্যান্ড কনসিভেবল। ঠিক আছে, কারণ স্পিনোজার মতে, স্পিনোজা দ্রব্যের, ডেকার্টের দ্রব্যের সংজ্ঞা তিনি গ্রহণ করেছিলেন, এবং ডেকার্ট হচ্ছে দ্রব্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন দ্রব্য হলো তাই যা নিজের অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর ওপর নির্ভর করে না। কালকেই আলোচনা করেছি, সেলফ এক্সিস্টেন্ট। হ্যাঁ, তো 6-এর সি হচ্ছে কিন্তু তোমাদের কারেক্ট আনসার। 6-এর সি, অ্যাকর্ডিং টু স্পিনোজা, সাবস্টেন্স ইজ সেলফ এক্সিস্টেন্ট অ্যান্ড কনসিভেবল। 7 নাম্বার কালকেই বলেছি এটা, আমি যেগুলো যেগুলো কালকে বলেছি আমি পরিষ্কার বলে দিতে পারবো, কালকেই আলোচনা হয়েছে। সাইকোফিজিক্যাল প্যারালালিজম, দেহ মনের সমান্তরালবাদ। ট্রেন লাইন দুটো সমান্তরাল ভাবে চলে, একে অপরের সাথে কখনো মিলিত হয় না। সাইকোফিজিক্যাল প্যারালালিজম ইজ আ ডক্ট্রিন অফ ডেকার্ট, স্পিনোজা, লক অ্যান্ড হিউম। কি করেছো বলো? স্পিনোজা। অবশ্যই স্পিনোজা। স্পিনোজা, স্পিনোজা ইজ দ্য কারেক্ট আনসার। স্পিনোজার দেহ মনের সমান্তরালবাদ, এই থিওরি অলরেডি আগেও তোমাদের পড়িয়েছি, কালকেও আমি তোমাদের আলোচনা করেছি এটা। 7-এর বি হচ্ছে কিন্তু তোমাদের কারেক্ট আনসার। সাইকোফিজিক্যাল প্যারালালিজম ইজ আ ডক্ট্রিন অফ স্পিনোজা। ঠিক আছে, এইবার 8 নাম্বার,
সাবজেক্টিভ আইডিয়ালিজম কালকেও কোনো একটা টাইমে এটা বলে গেলাম, কেউ কিছু বলছো? আচ্ছা, 8 নম্বরের এই পয়েন্টটা কালকেও কিন্তু আমি টাচ করে গেছি বার্কলে পড়াতে গিয়ে। সাবজেক্টিভ আইডিয়ালিজম ইজ দ্য ডক্ট্রিন অফ হিউম, লক, বার্কলে অ্যান্ড কান্ট। এটার উত্তর হবে কিন্তু বার্কলে। ঠিক আছে, এটা বার্কলের বক্তব্য, মনোগত ধারণাবাদ বা সাবজেক্টিভ আইডিয়ালিজম ইজ আ ডক্ট্রিন অফ বার্কলে হবে, অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলের বক্তব্য সাবজেক্টিভ আইডিয়ালিজম। 8-এর সি হচ্ছে কিন্তু তোমাদের কারেক্ট আনসার। 9 নম্বরের আনসার তো তোমাদের সবার করার কথা, যারা আমার কাছে ক্লাস করেছো, নো ডাউট। সেটা হচ্ছে ফর লাইবনিজ মনাড ইজ উইন্ডোলেস, অর্থাৎ লাইবনিজের দর্শনে মনাডকে গবাক্ষবিহীন বলা হয়, গবাক্ষহীন বলা হয়। তার কারণ কি? ইট ইজ এক্সটেন্ডেড, ইট ইজ আ কম্পোজিট বডি, ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস, অ্যান্ড ইট ইজ সামথিং মেটেরিয়াল। কালকের ক্লাসে আমি এটা লাইবনিজের মনাড তত্ত্ব নিয়ে আলোচনা করেছি। লাইবনিজের মনাডকে গবাক্ষবিহীন, উইন্ডোলেস বলা হয়। কেন বলা হয়? 9-এর কারেক্ট আনসার কি হবে? সি হবে ম্যাম। অবশ্যই সি ইজ দ্য অবশ্যই সি ইজ দ্য কারেক্ট আনসার। ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস, অর্থাৎ বাইরের প্রভাব থেকে একটা মনাড কখনো অন্য মনাডের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। একটা মনাড অন্য মনাডের উপর প্রভাব বিস্তার করতে পারে না। হ্যাঁ, এই জন্য ইট ইজ ফ্রি ফ্রম এক্সটার্নাল, কোনো একটা বাইরের প্রভাব মনাডকে কিছু করতে পারে না, কারণ মনাড হচ্ছে গবাক্ষবিহীন। এক একটা মনাড স্বয়ং সম্পূর্ণ সত্তা, এক একটা মনাড স্বয়ং সম্পূর্ণ সত্তা। সো 9 নম্বরের কারেক্ট আনসার ফর লাইবনিজ, monad is windowless because it is absolutely free from external influences. 9-এর সি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। এবার 10 নম্বর হলো, which kind of propositions are said to be tautologous? হ্যাঁ, কোন ধরনের প্রপোজিশন? 4টে প্রপোজিশন দেওয়া হয়েছে, এই 4টে প্রপোজিশনের মধ্যে বলা হয়েছে কোন ধরনের প্রপোজিশন তোমার টটোলজি বা স্বতঃসত্য হতে পারে। হোয়াট কাইন্ড অফ প্রপোজিশন আর সেড টু বি টটোলগাস? কালকে কিন্তু যখন 4টে প্রপোজিশনের ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করছিলাম, সেখান থেকেই কিন্তু এই উত্তরটা করার কথা। ইমানুয়েল কান্টের আনসারে কেউ সুইটি বা কেউ জিজ্ঞাসা করেছিল প্রপোজিশন গুলো কি 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 ধরনের প্রপোজিশন। হোয়াট কাইন্ড অফ প্রপোজিশন আর সেড টু বি টটোলগাস? এ পস্টেরিওরাই, অ্যানালিটিক, সিনথেটিক অ্যান্ড প্র্যাগম্যাটিক। বলো উত্তর কি হবে? অ্যানালিটিক করেছি ম্যাম। হ্যাঁ, অ্যানালিটিকই উত্তর হবে, তো অ্যানালিটিকই উত্তর হবে। 10-এর বি হচ্ছে কারেক্ট আনসার। যে আমাকে প্রশ্নপত্রটা পাঠিয়েছে সে ভুল আনসার করেছে। 10-এর বি হচ্ছে কারেক্ট আনসার, অ্যানালিটিক উত্তর হবে। বিশ্লেষক বচন, হুইচ কাইন্ড অফ প্রপোজিশন আর সেড টু বি টটোলগাস? ইট ইজ অ্যানালিটিক। 10-এর কিন্তু বি হচ্ছে কারেক্ট আনসার, মাথায় রাখবে। এইবার 11 নম্বর, লজিক থেকে, অপোজিশন অফ প্রপোজিশন, বচনের বিরোধিতা। Opposition of proposition is the relation between the subject and the predicate, the relation between the subject and the copula, the relation between the two propositions, the relation between the terms and language. এটার উত্তর হবে কিন্তু সি, রিলেশন বিটুইন দ্য টু প্রপোজিশন। কারণ আমরা দুটো বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক আমরা সবসময় দেখি। বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, এবং এই সমস্ত বিরোধিতার সম্পর্ক দুটো বচনের মধ্যে কিন্তু সবসময় হয়। একটা বচন সত্য হলে অন্য বচন মিথ্যা হবে, একটা বচন মিথ্যা হলে অন্য বচন সংশয়াত্মক হবে। সুতরাং স্কোয়ার অফ অপোজিশন বা বচনের বিরোধিতার মাধ্যমে আমরা কিন্তু দুটো বচনের মধ্যে রিলেশনশিপ নির্ধারণ করি। সো 11 নম্বরের কারেক্ট আনসার হবে সি, দ্য রিলেশন বিটুইন দ্য টু প্রপোজিশন। দুটো বচনের মধ্যে সম্পর্ক হচ্ছে অপোজিশন অফ প্রপোজিশন, অর্থাৎ বচনের বিরোধিতা। 12 নম্বর, অ্যাকর্ডিং টু গান্ধী, ভালো প্রশ্ন। গান্ধী ছিল তোমাদের সিলেবাসে, আমার মনে হয় সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি থেকে মনে হয় তোমাদের এই প্রশ্নটা দিয়েছে। অ্যাকর্ডিং টু গান্ধী, অহিংসা ইজ, আমি কিন্তু একটা টাইমে তোমাদের গান্ধীর ক্লাস নিয়েছিলাম যেখানে কিন্তু এই বিষয়টা আলোচনা করেছিলাম, যে আমি জানি না তোমাদের মনে আছে কিনা। অ্যাকর্ডিং টু গান্ধী, অহিংসা ইজ রিফ্রেন ফ্রম ফিজিক্যাল ইনজুরি, পার্শিয়াল ইনজুরি, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ইনজুরি, অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। কি উত্তর করেছো বলো তো? ম্যাম ডি করেছি। ডি হবে উত্তর, নান অফ দ্য অ্যাবাভই হবে। কারণ আমিও ডি গান্ধীজি, করেছি। হ্যাঁ, গান্ধীজির উত্তর কিন্তু ম্যাম এটা ডি ডি করেছি। হবে।
হ্যাঁ, অবশ্যই ডি হবে। এটা কিন্তু মেন্টাল ফিজিক্যাল ইনজুরি এগুলো কোনো কিছু হবে না, ঠিক আছে? কারণ গান্ধীর দর্শনে অহিংসা শব্দটা গান্ধী শুধুমাত্র নেগেটিভ অর্থে ব্যবহার করেননি, ঠিক আছে? তিনি কিন্তু পজিটিভ অর্থে, অর্থাৎ লাভ, ভালোবাসা অর্থে তিনি ব্যবহার করেছেন, ঠিক আছে? ভালোবাসা অর্থে তিনি কিন্তু ব্যবহার করেছেন। সো এটার যে আনসার করেছো, যে আমাকে প্রশ্নপত্র পাঠিয়েছো, সে করেছো সি, মানসিক এবং শারীরিক আঘাত। একেবারেই নয়, ঠিক আছে? আর কি করে হয় সেটা? অহিংসা কি করে আঘাত হতে পারে? মানসিক ও শারীরিক আঘাত কি করে অহিংসা হতে পারে? বলছেই তো শব্দটা অহিংসা, ঠিক আছে? এটা হবে হচ্ছে উপরের কোনোটি নয়, নান অফ দা অ্যাবাভ। হ্যাঁ, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ইনজুরি তো কোনোদিন হতেই পারে না, কারণ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ইনজুরি অ্যাকর্ডিং টু হিংসা হবে তাহলে, ঠিক আছে? হিংসা হতো তাহলে, অহিংসা তো হতো না। হ্যাঁ, তো হচ্ছে, আর অ্যাকর্ডিং টু গান্ধী অহিংসা মানে শারীরিক আঘাত থেকে বিরত থাকা শুধুমাত্র নয়, অহিংসা কথাটার মানে হচ্ছে ভালোবাসা। সো 12 কিন্তু তোমার ডি হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। 13 নম্বর কালকেই আলোচনা করেছি, কালকের ওয়েস্টার্ন ফিলোসফির ক্লাসে আলোচনা করেছি, রিপ্রেজেন্টেটিভ রিয়ালিজম, প্রতিরূপী বস্তুবাদের প্রণেতাকে, হু ইজ প্রোপাউন্ডেড হচ্ছে তোমার রিপ্রেজেন্টেটিভ রিয়ালিজম, কান্ট, লক, হিউম এবং বার্কলে। অবশ্যই বলে দাও, তোমরাই উত্তর লক বলে ম্যাম, দাও। লক, হ্যাঁ, লক, লক ম্যাম। অবশ্যই লক, অবশ্যই লক। 13 নম্বরের লক। বি হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার। রিপ্রেজেন্টেটিভ রিয়ালিজম ইজ প্রোপাউন্ডেড বাই লক। তাহলে 13 হচ্ছে বি কারেক্ট আনসার হচ্ছে। 14 নাম্বার, অ্যাকর্ডিং টু লাইবনিজ, মোনাড আর মোনাড ইজ ইকুয়াল, ডুয়াল, উইন্ডোলেস অ্যান্ড আনকনসাস। বলো, এখনই তো ছিল প্রশ্নটা। উইন্ডোলেস। উইন্ডোলেস। অবশ্যই অন্য একটা উইন্ডোলেস। প্রশ্ন থেকেই তো এটার উত্তর করে দেওয়া যায়, ঠিক আছে? মোনাড ইজ উইন্ডোলেস অ্যান্ড মোনাড ইজ অবশ্যই কনসাস। মোনাড কিন্তু কখনো অচেতন নয়। আমি কিন্তু বারবার করে যখন লাইবনিজের মোনাড থিওরি পড়িয়েছি তোমাদের বুঝিয়েছি, মোনাড কিন্তু সবসময় কনসাস, মোনাড কিন্তু কখনো আনকনসাস নয়। আর এখানের উত্তর হবে অ্যাকর্ডিং টু লাইবনিজ, মোনাড ইজ উইন্ডোলেস। 14 নম্বরের তোমার কারেক্ট আনসার হবে সি। 15 নাম্বার, অনেকে ভুল করবে, অনেকে ঠিক করবে, এটা আমি পড়িয়েছি। ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অর্ডার ডেকার্টস হ্যাজ প্রুভড দ্য এক্সিস্টেন্স অফ গড? ঠিক আছে, ডেকার্ট হ্যাজ প্রুভড দ্য এক্সিস্টেন্স অফ গড। আচ্ছা, বলো এই উত্তর কি করেছো? প্রশ্নটা কেমন কেমন যেন ঠেকলো। ডি করেছি। ডি হবে কি ম্যাম? এই ওই জন্য তো কিছু ডি ওই করেছি ম্যাম, ডি। দেখো, সে হোক ম্যাম ডি করেছে। প্রশ্নটা কিন্তু কেমন যেন হয়ে গেল, ঠিক আছে? মানে প্রশ্নটা কেমন যেন হয়ে গেল, উত্তর হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ডি ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু প্রশ্নটা কেমন যেন, প্রশ্নটা মনে হচ্ছে ভুল। কেন? ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অর্ডার ডেকার্ট হ্যাজ প্রুভড দ্য এক্সিস্টেন্স অফ গড, এটা হবে না। এর মানে উত্তর হবে সেলফ। প্রথমে ডেকার্ট সবার প্রথমে নিজের সত্তাকে তিনি প্রুফ করেছেন, সেলফকে তিনি প্রুফ করেছেন, দেন এরপরে তিনি গডের অস্তিত্বকে প্রুফ করেছেন, দেন এরপরে তিনি কিন্তু বাহ্য জগৎ অর্থাৎ ম্যাটারের অস্তিত্বকে তিনি প্রুফ করেছেন। প্রশ্নটা কেমন যেন হয়ে গেছে, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অর্ডার ডেকার্ট হ্যাজ প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড না, ঠিক আছে? ডেকার্ট প্রথমে সেলফের অস্তিত্বকে প্রুফ করেছে, দেন গডের অস্তিত্বকে প্রুফ করেছেন, দেন ম্যাটারের অস্তিত্বকে তিনি ম্যাম প্রুফ করেছেন। প্রথমে প্রথমে ডেকার্ট সংশয় করেছেন, ওই ওই সংশয়টা দিইনি ম্যাম। না, প্রথমে ডেকার্ট সংশয়, প্রথমে তারপরে সংশয় করেছিলেনটা হবে বড় তার কথা জন্য। নয়, সংশয়কে তিনি শুধুমাত্রই একটা পদ্ধতি হিসাবে ব্যবহার করেছিলেন। সংশয় হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ। পদ্ধতি, এবং সংশয়কে পদ্ধতি হিসাবে ব্যবহার করে প্রথমেই তিনি কিন্তু নিজের অস্তিত্বকে প্রুফ করেছিলেন। কোজিটো আর্গো সাম, ডুবিটো আর্গো কোজিটো আর্গো সাম, অর্থাৎ আমি সংশয় করি অতএব আমি চিন্তা করি, আমি চিন্তা করি অতএব আমি আছি। তিনি আমার অস্তিত্বকে প্রথমে সেলফকে তিনি প্রুফ করেছেন, দেন তার মাধ্যমে তিনি গডের অস্তিত্বকে দেন তারপরে প্রুফ করেছেন, তারপরে তিনি ম্যাটারের অস্তিত্বকে প্রুফ করেছেন। তোমরা যদি ওয়াই মেসির বইটা দেখো, আমি কিন্তু এইভাবেই সিস্টেমেটিক্যালি তোমাদের পড়িয়েছিলাম। এর উত্তর হবে ডি, কিন্তু প্রশ্নটা কেমন যেন হয়ে গেছে, ঠিক আছে? প্রশ্নটা একটু অন্যরকম হতে পারতো। প্রশ্নটা আমার ঠিক বলে কেন যেন মনে হলো না। ঈশ্বরের অস্তিত্বকে এই অর্ডারে তিনি প্রুফ করেননি, পরপর পরপর বিষয়গুলোকে তিনি সেলফের মাধ্যমে তিনি প্রুফ করেছেন। প্রথমে সেলফ, দেন গড, দেন ম্যাটার। বাট উত্তর হবে কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। হয়তো প্রশ্নতে কোনো একটা জায়গায় ভুল হয়ে গেছে বা লিখতে ভুল হয়ে গেছে, ডি হচ্ছে কারেক্ট আনসার হবে। 15 হচ্ছে, শিপ্রা শোনা যাচ্ছে যে না। ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে প্রমাণ তো, ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো বলো। এই যে কোশ্চেনটা যেটা আছে, ডেকার্ট ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে প্রমাণ, সেই প্রসঙ্গে তো অন্য আনসার হতো, যে কারণ বিষয়ক যুক্তি, হ্যাঁ, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, অন্টোলজিক্যাল যুক্তি, কারণ কসমোলজিক্যাল বিষয়ক যুক্তি যুক্তি, না?
এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটার অন্য হতো। এটার প্রশ্নটা ভুল আছে, উত্তর ডি হবে। কোশ্চেনটা দেখে আমিও ভাবছি কি করে এরকম কোশ্চেন, এই কোশ্চেনের আনসার কিভাবে এটা হচ্ছে। এটা তো অ্যাকচুয়ালি একদম ডেকার্ট কিভাবে তার দর্শনে প্রথমে আত্মা দিয়ে, তারপর ঈশ্বর দিয়ে, তারপর কিভাবে ঠিক, সলিপসিজম থেকে মুক্ত হওয়ার জন্য পরপর করে ঈশ্বর জড়কে স্বীকার করছেন। স্বীকার করেছেন, একদম তাই। এই কারণে 15-র উত্তর হবে ডি, কিন্তু 15-র প্রশ্নটা আছে ভুল। ঠিক আছে, 15-র প্রশ্নটা আছে ভুল। ডেকার্ট এইভাবে ঈশ্বরের অস্তিত্বকে প্রুফ প্রশ্নটা ভুল করেন। আছে। হ্যাঁ, প্রশ্নটা ওখানে ভুল আছে। প্রশ্নটা ডেকার্ট কোন কোন অস্তিত্ব কিভাবে স্বীকার করেছে এইভাবে স্টেপটা দিতে হতো, ক্রমটা দিতে হতো, ঈশ্বরের ক্রমটা দিতে হতো, লেখাটাও দেওয়া চলতো না। এক্স্যাক্টলি, এটা ক্রমটা দিতে ঈশ্বরের হতো। স্টাম্পটা ওখানে দেওয়াই চলতো না। ঠিক, এটা ক্রমটা দিতে হতো, প্রথমে সেলফ, হ্যাঁ, দেন গড, কি দেন কি ম্যাটার। ঈশ্বর স্বীকার করেছে। যদি প্রশ্ন ভুল হিসাবে ধরা হয়, তাহলে যে যেটা আনসার করবে ওরা এটাকে ধরো সঠিক করতে বাধ্য হবে। ঠিক আছে, 15 নম্বরের উত্তর কেউ ভুল করলেও সেটা সঠিক হয়ে যাবে। করিনি, আমি ছেড়ে এসেছি, বুঝতে পারছিলাম না বলে। না, এটা বুঝতে হতো, কিন্তু যা হোক পরীক্ষার সময় এরকম হয়, এটা অসুবিধা না। ঠিক আছে, 15 নম্বরের তাহলে ডি হচ্ছে কারেক্ট আনসার, যদিও 15 নম্বরের প্রশ্নটা ভুল। আমি করতে পারতাম কিন্তু নেগেটিভ মার্কিংটার জন্য ভয় লাগছিল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা ভালো প্রশ্ন ছিল। প্রশ্নটা ভুল দিয়েছে, কিন্তু ভালো প্রশ্ন ছিল এটা, মানে ভালো প্রশ্ন করা যেত এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, 16 নম্বরের প্রশ্ন। এথিক্স চিফ কনসার্ন ইজ টু গভর্ন দ্য পিপল, জাজ হিউম্যান অ্যাকশনস, জাজ সাইকোলজিক্যাল ফ্যাক্ট। কি ফ্যাক্ট, কি বানান দিয়েছে? আচ্ছা, যা হোক, ঠিকই দিয়েছে, জাজ সাইকোলজিক্যাল ফ্যাক্ট ফ্রম দ্য আইডিয়াজ অফ সোসাইটি। কি হবে? এথিক্স চিফ কনসার্ন কি হবে? জাজ হিউম্যান অ্যাকশন। একদমই তাই, কি জাজ হবে হিউম্যান অ্যাকশনস হবে। 16-র বি হচ্ছে কারেক্ট আনসার, কারণ এথিক্স এর চিফ কনসার্ন বিষয়ই হচ্ছে এটা। নীতিতত্ত্ব মানুষের কর্মের নৈতিকতা নির্ধারণ করে, মানুষের কর্মের নৈতিকতা নির্ধারণ করে। তো 16-র বি, এটা তো কারোর ভুল হওয়ার কথা না। 16-র বি হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার। এরপর 17 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, 17 নম্বরের প্রশ্ন হচ্ছে, দাঁড়া, 17 নম্বরের প্রশ্নটা সরে গেল। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্ট্যান্ডার্ড মোরাল জাজমেন্ট অ্যাকর্ডিং টু অল্ট্রুইজম? হ্যাঁ, অল্ট্রুইজম অনুযায়ী বা পরসুখবাদ অনুযায়ী নৈতিক বিচারের মানদণ্ড। হ্যাঁ, সেলফ রিয়ালাইজেশন, ডুইং গুড টু সোসাইটি, ইগোইস্টিক প্লেজার অ্যান্ড ওবিডিয়েন্স টু ল। কি হবে বলো? পড়িয়েছি, বলো কি হবে? বি বি সমাজের ম্যাম, মঙ্গল। বি বি হবে। করেছিলাম, বি। পিক হবে আনসার। পরসুখবাদ, বুঝতে পারছো না? পরসুখবাদের নৈতিক মানদণ্ড কি হতে পারে? পরসুখবাদের নৈতিক মানদণ্ড তো শুধুমাত্র ডুইং গুড টু সোসাইটি, পরের উপকার করা, পরের ভালো। এটাই তো নৈতিক বিচারের মানদণ্ড হবে। সেলফ রিয়ালাইজেশন হবে না, ইগোইস্টিক প্লেজার হবে না, ওবিডিয়েন্স টু ল তো কখনোই হবে না, নিয়মের প্রতি আনুগত্য না। ঠিক আছে, অন্যের ভালো করা, ডুইং গুড টু সোসাইটি বা ডুইং গুড টু আদার্স, এটাই তো পরসুখবাদের মানদণ্ড, সমাজের মঙ্গল সাধন যেটা হবে। এটা তো আমার 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 যেটা ধারণা হচ্ছে 17-র বি হচ্ছে কারেক্ট আনসার। আমি জানি না কারা কারা কি করেছো আনসার এটা। পরসুখবাদের মানদণ্ড বি হবে কারেক্ট আনসার, কিন্তু ডুইং গুড টু সোসাইটি, পরসুখবাদের মানদণ্ডই এটা, ডুইং গুড টু হ্যাঁ সোসাইটি। ম্যাম, এটাই করেছি, হ্যাঁ, বিয়ে এটাই করেছি। হবে। হ্যাঁ, বুঝতেই তো পারছো, শব্দটাই তো আছে পরসুখবাদ। ঠিক আছে, ডুইং গুড টু সোসাইটি তো হবে, সোসাইটি তো আমার পরের ভালো করায় তো আমার কাজ। 17 নম্বরের বি হচ্ছে কারেক্ট আনসার। হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ফার্স্ট সাইকোলজিক্যাল ল্যাবরেটরি? হ্যাঁ, উইলহেম উন্ড, জি এফ স্টাউট, ফ্রান্স কাফকা আর ইভি টিশেনার। এটার উত্তর হবে কিন্তু এ, উইলহেম উন্ড, এটা হবে কিন্তু কারেক্ট আনসার। হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ফার্স্ট সাইকোলজিক্যাল ল্যাবরেটরি। অনেকে এটার উত্তর করতে পারবে, আবার অনেকে এটার উত্তর করতে পারবে না। আমি যদি পড়াতাম এটার উত্তর করতে পারতে, আর জানি না তোমরা উত্তর করতে ম্যাম, পেরেছো কিনা। হ্যাঁ, বলো। ম্যাম এটা টেলিগ্রামে কেউ একজন কোশ্চেন দিয়েছিল, ডলি ম্যামই বোধহয় দিয়েছিলেন ও, তাহলে তো হয়েই টেলিগ্রামে। গেল, তাহলে এই ডলি তো ম্যাম এই ওই করিয়ে কোশ্চেনটা দিয়েছে। করেছিলাম, ওই করেছি। এই কোশ্চেনটা দিয়েছিলাম। ও, তাহলে তো ঠিকই আছে। হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ফার্স্ট সাইকোলজিক্যাল ল্যাবরেটরি, এটার উত্তর হবে কিন্তু উইলহেম উড। এটা কিন্তু এ হচ্ছে তোমার কারেক্ট আনসার 18 নম্বরে। তাহলে তো তোমরা পেরেছো, ডলি ম্যাম করিয়েই দিয়েছেন। উইলহেম উড, এটা কিন্তু কারেক্ট আনসার। হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ফার্স্ট সাইকোলজিক্যাল ল্যাবরেটরি। এইটা কি করেছো? 19 নাম্বার, ইনসাইট ইজ দ্য বেসিস অফ লার্নিং। অন্তর্দৃষ্টিমূলক শিখন, শিখন অন্তর্দৃষ্টির মাধ্যমে হয়। হ্যাঁ, ইনসাইট থিওরি অফ লার্নিং। কফকা হুইচ হবে। হ্যাঁ, কফকা হবে। ডি হুইচ হবে, ডি। দাঁড়াও দাঁড়াও, বলি প্রশ্নটা দিই। হুইচ সাইকোলজিস্ট হোল্ড দিস ভিউ? থর্নডাইক,
উইলিয়াম জেমস, প্যাভলভ আর ফ্রান্স কফকা। এটার উত্তর কিন্তু কফকা হবে। কফকা, কোহলার আর ওয়ার্দিমার এরা কিন্তু সবাই গেস্টাল্ট মতের সমর্থক। তার মানে তারা হচ্ছে তোমার ইনসাইট থিওরি অফ লার্নিং তারাই কিন্তু স্বীকার করেছেন। সুতরাং 19-এর কিন্তু ডি আনসার হবে। কফকা উত্তর হবে, ফ্রান্স কফকা উত্তর হবে। ইনসাইড থিওরি অফ লার্নিং, অন্তর্দৃষ্টিমূলক শিখন। কারণ কফকা, কোহলার, আমি বলেই দিচ্ছি, কফকা, কোহলার, ওয়ার্দিমার এরা সবাই কিন্তু তোমার গেস্টাল্ট পন্থী দার্শনিক। ঠিক আছে, গেস্টাল্ট পন্থী সাইকোলজিস্ট তারা। ঠিক আছে, সুতরাং ডি এর 19-এর কিন্তু ডি হচ্ছে কারেক্ট আনসার। 19-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 20, in which year did mercy killing get the legal approval in Netherlands? 1972, 1980, 1984, 1990। এটার কারেক্ট আনসার হবে 1980। In which year did mercy killing get the legal approval in Netherlands? এটার উত্তর হবে 1980। 1980 is the correct answer। তোমাদের দেখবে বাংলা বইয়ের মধ্যে এটা আছে। হ্যাঁ, যেখানে মার্সি কিলিং আছে, হ্যাঁ, সেখানে এটার উত্তর আছে। ধরো এটা 1980 সালে। ইন হুইচ ইয়ার মার্সি কিলিং ডিড দা লিগাল অ্যাপ্রুভাল, এটা হবে 1980 সাল। 20-র হবে হচ্ছে ডি, বি হচ্ছে তোমার কারেক্ট আনসার 1980। 20-র বি হচ্ছে কারেক্ট আনসার। 21, 21 allowing a terminally ill patient to die his or her natural death, হ্যাঁ, is a kind of voluntary euthanasia, passive euthanasia, non voluntary euthanasia and active euthanasia। কি করেছো? গভীর ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে স্বাভাবিক মৃত্যুর দিকে অনুমতি দেওয়া। কি করেছো? ভলেন্টারি করেছি। কেন ভলেন্টারি কেন? আমি প্যাসিভ করেছি। প্যাসিভ এটা তো প্যাসিভ ইউথেনেশিয়া হবে, এটা তো নিষ্ক্রিয় কৃপা হত্যা। করেছিলাম, হ্যাঁ। যে ডাক্তার প্রত্যক্ষভাবে রোগীকে মারছে না, কিন্তু ওষুধপত্র খানিকটা অল্প 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 করে বন্ধ করে দিয়ে প্যাসিভ ইউথেনেশিয়া। এটা তো উত্তর প্যাসিভ ইউথেনেশিয়া হবে, এটা তো ভলেন্টারি ইউথেনেশিয়া ম্যাম, নয়। হ্যাঁ বলো। বলছি যে এইটা যখন আমি কোশ্চেনটা পড়ি তখন বলছে যে স্বাভাবিক মৃত্যু, তার মানে ওটা ওর ওপর ওকে ছেড়ে দেওয়া, কোনো চিকিৎসা বন্ধ করে দেওয়া আর কি। হ্যাঁ, স্বাভাবিক মৃত্যু ধীরে ধীরে সেইটাই ধীরে ধীরে সে হচ্ছে। মৃত্যুর কোলে হ্যাঁ, ঢলে পড়বে। এটা কিন্তু ভলেন্টারি, আই থিঙ্ক সো। আমি যদিও তোমাদের নিজে পড়াইনি, এটা পড়ালে পরে আরো ভালো হয়তো ইয়ে করতে পারতাম। এটা ভলেন্টারি ইউথেনেশিয়া না, এটা প্যাসিভ ইউথেনেশিয়া উত্তর হবে। এটা নিষ্ক্রিয় কৃপা হত্যা হবে। এটার উত্তর বি হবে, প্যাসিভ ম্যাম ইউথেনেশিয়া। ভলেন্টারি হলে তো ঐচ্ছিক হতো না। ঐচ্ছিক হতো, এটা এটা হবে না। এটা 21-এর বি হচ্ছে কারেক্ট আনসার, প্যাসিভ ইউথেনেশিয়া। ঠিক আছে, মানে আমার মতো করে আনঅফিসিয়াল বলছি, অফিসিয়াল তো বলতে পারি না, আমি তো প্রশ্ন করিনি। 22 নাম্বার, দ্য আলটিমেট রিয়ালিটি অ্যাকর্ডিং টু দ্য চারবাক ইজ কগনিশন, কনসাসনেস, ম্যাটার অ্যান্ড ব্রহ্ম। অবভিয়াসলি জড় বা ম্যাটার। হ্যাঁ, কারণ চারবাকরা তো অবশ্যই মেটেরিয়ালিজমের সমর্থক। হ্যাঁ, তো 22-এর সি হবে কারেক্ট আনসার। এটা নিয়ে তো ঘাটাঘাটি করে আর লাভ নেই, 22-এর সি হচ্ছে কারেক্ট আনসার। 23 নাম্বার, কনসিডার দ্য ফলোইং আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট দেখিয়ে কি ফ্যালাসি হয়েছে? আমি তো কোনো ফ্যালাসি দেখতে পেলাম না। অবৈধ সাধ্যদোষ, পক্ষদোষ, হেতুদোষ কোনোটাই কি হয়েছে? দেখো ডি তো ডি একটু। করেছি ম্যাম, ডি কি ডি হবে? হ্যাঁ, ডি হয়েছে লোক দোষ কারেক্ট হবে না আনসার। এটা। একদম উপরের কোনোটিই নয়, কারণ এখানে অবৈধ পক্ষ দোষও হয়নি, অবৈধ সাধ্য দোষও হয়নি, তিনটেই ই বচন দিয়েছে, তিনটেই ই প্রপোজিশন দিয়েছে এখানে। সিদ্ধান্ত বেরায় না। একদম অবৈধ পক্ষ দোষ নেই, অবৈধ সাধ্য দোষ নেই, অব্যাপ্য হেতু দোষ নেই, উপরের কোনোটিই নয়। 23-এর ডি হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার, উপরের কোনোটি নয়। ঠিক আছে, 23-এর ডি। 24, there is no ontological reality of causalities. It is the view admitted by Aristotle, Kant, Mill and none of the above। কি করেছো? এটার জানো তো উত্তর হওয়া উচিত ছিল, প্রশ্নটা একটু অন্যভাবেও করতে পারতো। দেয়ার ইজ নো অন্টোলজিক্যাল রিয়ালিটি অফ কজালিটি, ইট ইজ দ্য ভিউ অ্যাডমিটেড বাই ডেভিড হিউম। ঠিক আছে, কারণ ডেভিড হিউম কিন্তু মানে কার্যকারণের এই সম্বন্ধকে শুধুমাত্রই মানসিক প্রত্যাশা, মানুষের হ্যাবিট বলে তিনি ব্যাখ্যা করেছেন। এর কোনো অন্টোলজিক্যাল রিয়ালিটি কিন্তু কজালিটি থিওরির নেই। এটা কিন্তু ডেভিড হিউমের বক্তব্য। মানে এই কথাটা যদি আমি মেনে নিই, তাহলে এটার উত্তর হবে ডি, নান অফ দ্য অ্যাবাভ। আই থিঙ্ক সো, আমি যতটা মনে করতে পারলাম। দেয়ার ইজ নো অন্টোলজিক্যাল। পড়তে গিয়েও করলাম না যে উপরে কোনোটাই নয়, পড়তে গিয়ে নেগেটিভ মার্কিং ভয়ে কিছু করলাম না।
না, এটা হবে তো, কারণ বলে মনে দেয়ার হয় ইজ নো, বোঝো ব্যাপারটা, দেয়ার ইজ, এই বুঝে নাও, দেয়ার ইজ নো অন্টোলজিক্যাল রিয়ালিটি অফ কজালিটি। কার্যকারণ সম্বন্ধ বাইরের জগতে নেই, ঠিক আছে? এটা সবটাই আমাদের মানসিক প্রত্যাশা, মানসিক হ্যাবিট, হ্যাবিটের বসে একটা একটা কারণ হতে দেখলে আমরা একটা কিছুকে মানে ভেবে নিই যে পরবর্তীকালে এটাই ঘটবে। এটা মানসিক প্রত্যাশা ভিন্ন আর কোনো কিছুই নয়, ঠিক আছে? ইট ইজ দ্য ভিউ অ্যাডমিটেড বাই ডেভিড হিউম। হ্যাঁ, আর সেই অনুযায়ী দেখতে গেলে এর উত্তর হবে কিন্তু নান অফ দ্য অ্যাবাভ, বা উপরের কেউই নয়, ঠিক আছে? 24-এর কিন্তু তোমার ডি হচ্ছে কারেক্ট আনসার, 24-এর ডি কারেক্ট আনসার। এটা তো কালকেই আলোচনা হলো, 25 নাম্বার। আচ্ছা, কালকে না, আজকে সকালবেলা কে একজন বললো, মধুমিতা বললো মনে হয়, না এই শব্দটা দিয়েই তুলে দিয়ে, এই ফ্রেজটা দিয়ে মধুমিতা বললো, অ্যান আই ফর অ্যান আই অ্যান্ড আ টুথ ফর টুথ, চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত, শাস্তি সম্পর্কে এই মতবাদ আজকেই সকালবেলা আলোচনা হয়েছে। প্রতিশোধাত্মক মতবাদ, রিট্রিবিউটিভ থিওরি অফ পানিশমেন্ট। 25-এর হচ্ছে এ হচ্ছে তোমার কারেক্ট আনসার, 25-এর এ হচ্ছে কারেক্ট আনসার। এইবার আমরা সরাসরি 26 নাম্বারে চলে যাই। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, 26 নাম্বার। হুইচ থিওরি, ভালো প্রশ্ন, হুইচ থিওরি অ্যাডভোকেট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু প্রশ্নটা পড়তে দাও। হুইচ থিওরি অ্যাডভোকেটস দ্য আইডিয়া the greatest good of all, which includes the good of the greatest number? Utilitarianism 1 নম্বর অপশন, বি হচ্ছে সর্বোদয়, সি হচ্ছে অ্যানার্কিজম, আর ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। কি উত্তর করেছো? এ করেছি, উপযোগ করেছে। এ করেছি। এটার উত্তর বি হবে, সর্বোদয় হবে। এটা এ হবে না, এটার উত্তর বি আমি ম্যাম হবে। সর্বদাই করেছি। এটা এটা কোনো একটা কিছুতে, কোনো একটা গান্ধীর প্রশ্নতে, ওখানে বলা ছিল সর্বদাই সবার কল্যাণ, সবার উদয় হোক, সবার হোক, হ্যাঁ গান্ধীজি বল। ঠিক, গান্ধীজি এটা বলেছেন, সর্বোদয়ের তাহলে এটা তো কনসেপ্ট। উপযোগ বাদেও তো হতে পারে, সর্বাধিক না, লাভে হবে না, সর্বাধিক কল্যাণ, হবে তো না, উপযোগ বাদে কেন গ্রেটেস্ট হবে না নাম্বারের ম্যাম? কথা বলা হয়নি। গ্রেটেস্ট গুড, এইখানে আমি তোমাকে বই নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার বলে দিচ্ছি যেখানে এটার আলোচনা আছে, ঠিক আছে? এটার উত্তর হবে সর্বোদয়। এটা নেটের কোশ্চেনের মধ্যে এটা ছিল, কোন একটা নেটের প্রশ্নতে, ওয়েস্টার্ন এথিক্স এই প্রশ্নটা ছিল। ম্যাম বি হুইচ, করেছি ম্যাম। বি হচ্ছে কারেক্ট আনসার, এটার উত্তর হবে সর্বোদয়। এবং এই উত্তরটা যথার্থভাবে দেওয়া আছে, আমি তোমাকে বলছি, এই জন্য বলি বই পড়ো, অন্য কোনো নোট পড়ো না। এটা আছে হচ্ছে এ ম্যানুয়াল অফ এথিক্স, যদুনাথ সিনহায়, দ্য এথিক্স অফ অহিংসা, 201 নাম্বার যে পেজ, ঠিক আছে? 201 নাম্বার, একটু বের করে দেখিয়ে দিই, বলে দিই, কারণ হচ্ছে যাতে তোমাদের পরে সুবিধা হয়। দাঁড়াও, এটা এটা ইয়ে হবে, এটা সর্বোদয় হবে। দাঁড়াও, সত্যি এই আমি যে, ভাবছি এত মনোযোগ বাদ দিয়েছে, আমি আবার করেছি সর্বাধিক বি বার। দাঁড়াও দাঁড়াও, কাটা খা। গান্ধীজি অ্যাডভোকেটস, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ভুল বললাম নাকি একবার চেক করে দেখে নিই, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, ওর ভুল বলেছে কিনা দেখিনি। একটু মাইক্রোফোনটা মিউট করো কেউ। দ্য গ্রেটেস্ট গুড, ঠিক আছে, অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, এটা সর্বোদয়ের বক্তব্য। 197 পেজে রয়েছে, 197 পেজে রয়েছে এ ম্যানুয়াল অফ এথিক্স, যদুনাথ সিনহার বইতে। সর্বোদয়, সর্বোদয়ের কনসেপ্ট হচ্ছে এটা, ঠিক আছে? দ্য গ্রেটেস্ট গুড of all inevitably includes the good of the greatest number, ঠিক আছে? includes the good of the greatest number, এটা সর্বোদয়ের বক্তব্য, ইউটিলিটারিয়ানিস্টদের এটা বক্তব্য নয়। and গান্ধীজি was not a utilitarian, তিনি, গান্ধীজি একজন উপযোগবাদী ছিলেন না। গান্ধীজি সর্বোদয়ের বক্তব্যে তিনি এটা বলেছেন, দ্য গ্রেটেস্ট গুড অফ অল হুইচ ইনক্লুডস দ্য গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। এটা 26-এর বি হচ্ছে কারেক্ট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ভালো প্রশ্ন দিয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। এটা ইউটিলিটারিয়ানিজম উত্তর হবে না, এটা উপযোগবাদ নয়, এটা সর্বোদয়ের কনসেপ্ট। এটা 26-এর বি হচ্ছে কারেক্ট আনসার, এ নয়। তারপরে আসি, সেন্স ডেটা, sense data are the objects of our direct sense experience. This view is expressed by which of the following theory? Naive realism, representative realism, idealism, and none of the above. বলো কি করেছো, কি করেছো এটার উত্তর? বাহ্য বস্তুকে আমরা সরাসরি ডাইরেক্ট সেন্স এক্সপিরিয়েন্সের মাধ্যম দিয়ে জানতে পারি। দিস ভিউ ইজ এক্সপ্রেসড বাই হুইচ অফ দ্য ফলোইং থিওরি? আমার মনে হচ্ছে এটার কারেক্ট আনসার নেভ রিয়ালিজম হবে।
সরল বস্তুবাদ। ওটাই করেছি ম্যাম। খেয়াল করে দেখো, আমি যখন তোমাদের পড়িয়েছি, এক সেকেন্ড ধরো তো, এটা একটু ওকে দিয়ে দাও তো, এইটা sense data are the objects of our direct sense experience. This view is expressed by naive realism. কারণ নব্য বস্তুবাদ আর প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, নব্য বস্তুবাদে এটা বলা হয় আমরা বস্তুকে সরাসরি জানতে পারি, আর প্রতিরূপী বস্তুবাদে আমরা প্রতিরূপ বা ধারণার মাধ্যম দিয়ে আমরা জানি। দিস ইজ কল্ড রিপ্রেজেন্টেটিভ রিয়ালিজম। রিমা মাইক্রোফোন মিউট করো, রিমা দাস মাইক্রোফোন মিউট করো। সেন্স, এটার উত্তর আমার মনে হচ্ছে, আমি যদিও বেশি চর্চা করার জায়গা পাইনি, কিন্তু 4টে অপশনের মধ্যে আমার এটা মনে হচ্ছে এটার উত্তর নেভ রিয়ালিজম হবে। 27-এর এ হচ্ছে তোমার কারেক্ট আনসার, মনে হচ্ছে আমার নেভ রিয়ালিজম। 27-এর এ কারেক্ট আনসার। এটা কি করেছো? আমি তো এটা দেখার সুযোগ পাইনি মিল, আমি তোমাদের পড়াইও নি সেই সময়টা। হুইচ অফ দ্য, এটা হচ্ছে প্রথমটা, কোনটা কোনটা উপরে প্রথমটা কি করেছো? এটা দাঁড়াও আমি দেখি, 28 নাম্বার তো, 28 নাম্বারের উত্তর এটা সহপরিবর্তন পদ্ধতি। 28 নাম্বার which of Mill's inductive method has been applied in the following schematic example? আমার তো মনে হয় এটা, যদিও আমি তোমাদের পড়াইনি তবুও আমি বলছি এটা কিন্তু উত্তর হবে মেথড অফ কনকমিটেন্ট, অর্থাৎ সহপরিবর্তন পদ্ধতি। একটা ভ্যালুর পরিবর্তনের সাথে সাথে আর একটা ভ্যালুর পরিবর্তন ঘটে। এটা তো আমার উত্তর। তোমরা কি করেছো বলো, তোমরা কি ম্যাম করেছো ওটাই বলো? করেছি, ওই উদাহরণটা দেখে যে একটার সাথে বাড়ছে ওটা অপরটাও বাড়ছে, ওই জন্য একটার পরিবর্তনের মানে সঙ্গে সঙ্গে মানে একসাথে পরিবর্তন হচ্ছে, সেই জন্য একটা পরিবর্তনের সাথে সাথে আরেকটার পরিবর্তন হচ্ছে। ইট ইজ দ্য মেথড অফ কনকমিটেন্ট, অর্থাৎ সহ পরিবর্তন পদ্ধতি। 28-এর বি হচ্ছে তোমার কিন্তু কারেক্ট আনসার, মেথড অফ কনকমিটেন্ট বা সহ পরিবর্তন পদ্ধতি। এটা কিন্তু মাথায় রাখবে, একটার ভ্যালুর পরিবর্তনের সাথে সাথে আরেকটা ভ্যালুর কিন্তু পরিবর্তন হচ্ছে। সো 28-এর উত্তর কিন্তু বি। 29 কি করেছো, কি করেছো? Which method is used the following argument? When heat is applied to ice, ice melts, so heat is the cause of the melting ice. কি করেছো এটা? অন্যয় পদ্ধতি করেছি ম্যাম। অন্যায় পদ্ধতি করেছি। ব্যতিরেকি। এটা অন্যায় পদ্ধতি হবে কি? ব্যতিরেকি তো ম্যাম হচ্ছে ইয়ে পদ্ধতি, প্রমাণের পদ্ধতি। আর হচ্ছে তো বরফে তো আগুন দিলে তো এটা তো একটা প্রমাণের মাধ্যমে, আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারি, সেই জন্য তো ব্যতিরেকি। দাঁড়াও দেখে নি একবার, এটা আমি দেখিনি আসলে, দাঁড়াও। ম্যাম ব্যতিরেকি মানে তো অনুপস্থিত বোঝাবে ম্যাম। দেখতে হবে, দৃষ্টান্ত থাকবে তো ম্যাম। দেখতে হবে একটু, দাঁড়াও এটা আমাকে একটু দেখতে হবে, আমি দেখিনি আসলে, চেক করি। আচ্ছা দাঁড়াও, এটা এটা রাখো, কালকে সকালবেলা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটা একটু দেখে বলতে হবে, এটা অন্যই হবে না। আচ্ছা আমি দেখে বলছি, এটা না দেখে আমি বলবো না। 29 নাম্বারটা শুধু একটু বাদ রাখো, কালকেই বলে দেবো, কালকে সকালবেলা আমরা বসবো তো। আমি এটা দেখিনি 29টার কি উত্তর হবে, আমি বলে দিচ্ছি কালকে সকালবেলা, ঠিক আছে? সকালবেলা বলে দিচ্ছি, পরিশেষ হবে না, অন্যই ব্যতিরেকি। আমি দেখে নিচ্ছি এটা, ঠিক আছে? 29 নাম্বারটা কি হবে আমি দেখছি, কালকে কালকে এটা মাথায় রাখো, এটা আমি বলে দেবো। ও 29 নাম্বার গেল, এবার 30 নাম্বার। আচ্ছা, who is the supporter of organic theory regarding the relation between individual and society? ব্যক্তি এবং সমাজের সম্পর্ক বিষয়ে আঙ্গিক মতবাদের সমর্থক হলেন হারবার্ট স্পেন্সার। এটার উত্তর হবে ডি, হারবার্ট স্পেন্সার। হু ইজ দ্য সাপোর্টার অফ দ্য অর্গানিক থিওরি? আর হবস, লক আর রুশো, এরা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। এদের তিনজনেরই, হবসেরও তাই, লকেরও তাই, আর রুশোর তাই, এদের তিনজনেরই হচ্ছে তোমার সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বা সামাজিক চুক্তি মতবাদ। আর হু ইজ দ্য সাপোর্টার অফ অর্গানিক থিওরি রিগার্ডিং দ্য রিলেশন বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি? এটা হবে কিন্তু হারবার্ট স্পেন্সার। এটা 30-এর হবে কিন্তু তোমার ডি হচ্ছে কারেক্ট আনসার। 30-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। কারা কারা ভুল করে এসছো শুনি? হবস, লক আর সেন্সারি করেছি ম্যাম। হ্যাঁ, হবস, লক আর রুশো এরা তিনজন হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ, ঠিক আছে? আর অর্গানিক থিওরির হচ্ছে তোমার হারবার্ট স্পেন্সার। 30-এর ডি হচ্ছে কারেক্ট আনসার।
31-এর, এই 31-এর প্রশ্নটা না কোনো একটা সোশ্যাল পলিটিক্যালের বইতে, এই লাইনটা তুলেই আমি প্রশ্নটা কোনো একটা বাংলা বইতে দেখেছিলাম, মনে পড়ছে না। মনে হচ্ছে দ্য মেন, মার্কসের আছে মনে হচ্ছে। মনে হচ্ছে আমি কোনো একটা জায়গায় হ্যাঁ কিছুতেই খেয়াল মার্কসের। করতে পারছি না। হ্যাঁ, আপনি মার্কসের ম্যাম আছে, আপনি মার্কসের কার্ল দর্শন। মার্কসের যখন এথিক্যালটা পড়াতে গিয়ে যদুনাথ সিনহার বই ধরে তখন এটা বলেছিলেন, সমাজ পরিবর্তনের মূল চালিকা শক্তি, ইকোনমিক্যাল দিকটার কথা বলেছিলেন। সমাজ পরিবর্তনের মূল চালিকা শক্তি, দ্য মেন, সেটা তো কার্ল মার্কসের নিয়ম অনুযায়ী, কিন্তু এখানে তো এটা হ্যাঁ, বলছে দ্য মেন ড্রাইভিং ফোর্স অফ সোশ্যাল চেঞ্জ ইজ, সমাজ পরিবর্তনের মূল চালিকা শক্তি রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা না নৈতিক ব্যবস্থা? তোমরা কি করেছো আনসার? সি হ্যাঁ করেছি। সি করেছি, সি করেছি। এখানে তো কার্ল মার্কসের মত অনুযায়ী তো বলেনি। ম্যাম আমি করেছি সেই চালিকা পলিটিক্যাল সিস্টেম। করেছি। না, না, এটার উত্তর একটু কনফিউজিং রয়েছে। হ্যাঁ, দ্য মেন ড্রাইভিং ফোর্স অফ সোশ্যাল চেঞ্জ, আমি একটু গুগলেও দেখলাম এর উত্তরটা, এটা নৈতিক ব্যবস্থাও হবে না, অর্থনৈতিক ব্যবস্থাও হবে না, বা রাজনৈতিক ব্যবস্থাও হবে না। হ্যাঁ, এটা মনে হয় সোশ্যাল সিস্টেম হবে, সামাজিক ব্যবস্থা হবে, হয়তো মনে হয় উত্তর 31-এরটা। ঠিক আছে, রাজনৈতিক ব্যবস্থা হবে না। অর্থনৈতিক ব্যবস্থা, এটা যদি কার্ল মার্কসের ভিত্তিতে দিত তাহলে উত্তরটা আলাদা রকমের হতো, কার্ল মার্কসের বেসিসে। ঠিক আছে, অর্থনৈতিক ব্যবস্থা সেখানে উত্তর হতো। আইদার প্রশ্নটা ভুল করেছে, না হলে প্রশ্নটার কারেক্ট আনসার হবে হয়তোবা সোশ্যাল সিস্টেম, দ্য মেন ড্রাইভিং ফোর্স অফ সোশ্যাল চেঞ্জ ইজ সোশ্যাল সিস্টেম, আই থিঙ্ক সো। হ্যাঁ, আর আরেকবার দেখতে হবে, যেহেতু আমি নিজে তোমাদের সোশ্যাল পলিটিক্যাল পড়াইনি, ডলি ম্যাম পড়িয়েছিলেন, আমাকে একবার ডলি ম্যামকেও তাহলে জিজ্ঞাসা করতে হবে এর উত্তরটা। 31টা একটু দাগ দিয়ে রাখো, কালকে এগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দ্য মেন ড্রাইভিং ফোর্স অফ সোশ্যাল চেঞ্জ, একটু সমরেন্দ্র ভট্টাচার্যের সোশ্যাল পলিটিক্যালের বাংলা বইটা একটুখানি খুলে দেখো তো। হ্যাঁ, ওখানে মনে হচ্ছে কোনো একটা জায়গায় সমাজ পরিবর্তনের মূল চালিকা শক্তি বলে কোনো একটা লাইন ওখানে লেখা আছে। হ্যাঁ, একটু দেখো, আমার মনে হচ্ছে এটার উত্তর হয়তো বা সোশ্যাল সিস্টেম হবে। আর যদি মার্কসের ভিত্তিতে হতো তাহলে এটা ইকোনমিক সিস্টেম হতো, বাট এটা ইকোনমিক সিস্টেম হবে না, মনে হয় সোশ্যাল সিস্টেম হবে। একটু 31টা দাগ দিয়ে রাখো, তারপর দেখছি কালকে। 32 নাম্বার, ট্রুথ ইজ দ্যাট হোয়াট ওয়ার্কস ইজ দ্য ভিউ হেল্ড বাই করসপন্ডেন্স থিওরি, কোহারেন্স থিওরি, প্র্যাগম্যাটিক থিওরি, নান অফ দ্য অ্যাবাভ? কি করেছো? প্র্যাগম্যাটিক। অবশ্যই প্র্যাগম্যাটিক। সত্য হলো তাই যা কার্যকর, সত্য হলো তাই যা কাজে লাগে, ট্রুথ ইজ দ্যাট হোয়াট ওয়ার্কস, এটা 32 নম্বরে সি হচ্ছে কিন্তু তোমাদের কারেক্ট আনসার, প্র্যাগম্যাটিক থিওরি। ঠিক আছে, কারেক্ট আনসার কিন্তু 32-এর তাহলে প্র্যাগম্যাটিক থিওরি হলো। 33 নম্বর প্রশ্ন, সুইসাইড ইজ রিগার্ডেড অ্যাজ ইলিগাল ফ্রম এথিক্যাল স্ট্যান্ডপয়েন্ট, সুইসাইড ইজ রিগার্ডেড অ্যাজ ইলিগাল ফ্রম এথিক্যাল স্ট্যান্ডপয়েন্ট বাই ডেভিড হিউম, দুরখেম, কান্ট অ্যান্ড অগাস্টাইন? কি করেছো উত্তর শুনি, তারপর আমি আমার উত্তর বলবো। ম্যাম এটা হিউম হবে না? আপনি পড়িয়েছিলেন আত্মহত্যা। হিউম কি আত্মহত্যাকে, হিউম উত্তর হবে না এটা। কান্ড হিউম করেছি তো ম্যাম। আত্মহত্যার পক্ষে যুক্তি দিয়েছে। ইয়েস, হিউম আত্মহত্যার পক্ষে যুক্তি দিয়েছেন। আর আত্মহত্যার বিপক্ষে যারা যারা যুক্তি দিয়েছেন তাদের মধ্যে ধর্মীয় দিক থেকে, যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আমাদের কোনো ক্ষমতা নেই ঈশ্বরের এই অবদানকে নষ্ট করার, নিজের দেহকেও আমরা নিজে কখনো বিনষ্ট করতে পারি না, এই ধরনের আর্গুমেন্ট এথিক্যাল স্ট্যান্ড পয়েন্টের দিক থেকে দিয়েছেন সেন্ট অগাস্টাইন। Suicide is regarded as illegal from ethical standpoint is by অগাস্টাইন উত্তর হবে। ধর্মীয় দিক থেকে অগাস্টাইনের যুক্তি রয়েছে যে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছে, হ্যাঁ, সুতরাং মানুষ নিজেকে নিজে কখনো শেষ করতে পারে না। হ্যাঁ, এখানে দেখবে তোমরা যে কোনো বাংলা বইগুলোতেও রয়েছে হয়তো আত্মহত্যার বিপক্ষে যুক্তির মধ্যে সেন্ট অগাস্টাইনের যুক্তি কিন্তু রয়েছে। সো সুসাইড ইজ রিগার্ডেড অ্যাজ ইলিগাল ফ্রম এথিক্যাল স্ট্যান্ডপয়েন্ট বাই সেন্ট অগাস্টাইন। 33-এর ডি হচ্ছে কারেক্ট আনসার হবে, 33-এর ডি হচ্ছে কারেক্ট আনসার, সেন্ট অগাস্টাইন। ম্যাম একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। বলছি যেগুলো অনেক কিছু সিলেবাসের বাইরে প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলো কি অ্যাটেন্ড করলে কি নাম্বার পাবো, না ভুল না, না, করলে ভুল, ঠিক করলে ঠিক, ভুল করলে এরকম? ভুল, ঠিক করলে ঠিক। সিলেবাসের বাইরে থেকে, সিলেবাসের বাইরে তুমি কিছুই বলতে পারো না, সবটাই রিলেটেড প্রশ্ন, বোঝো ব্যাপারটা? ঠিক আছে, রিলেটেড প্রশ্ন। ঠিক আছে, তো ঠিক করলে ঠিক, ভুল করলে ভুল, এটাতে কোনো জায়গা নেই। হ্যাঁ, বর্ষদ যদি কোনো একটা প্রশ্ন ভুল করে, হ্যাঁ, তার উত্তর তারা হচ্ছে ধরো ইয়ে করতে পারে, যেমন ওই প্রশ্নটা নিয়ে তোমরা একটা আর্গিউ করতে পারো, যেটা ডেকার্টের প্রশ্নটা ছিল। হ্যাঁ, ওটা প্রশ্নটাই ভুল,
উত্তর 4টে অপশনের মধ্যে 4 নম্বরটা ঠিক, প্রশ্নটাই কিন্তু ভুল। ঈশ্বরের অস্তিত্ব সাধক ওগুলো কোনো যুক্তিই নয়। ওই প্রশ্নটা তোমরা চ্যালেঞ্জ করতে পারো, আমি এখনই কিন্তু বলে দিচ্ছি যে কোন প্রশ্নটা তুমি চ্যালেঞ্জ করতে পারো। ওই প্রশ্নটা তুমি চ্যালেঞ্জ করতে পারো, ডেকার্টের ওই প্রশ্নটা, যেটা এই যে যে এই প্রশ্নটা যেটা বললাম, এই যে ম্যাম 15 একবার নম্বর যে বলবেন? প্রশ্ন। হ্যাঁ, in which one of the following order Descartes has proved the existence of God, এই প্রশ্নটাকে চ্যালেঞ্জ করা যায়। প্রশ্নটা ভুল, উত্তর হবে সেলফ, গড অ্যান্ড ম্যাটার, এটা উত্তর হবে, বাট এই প্রশ্নটা ভুল, একদম ভুল প্রশ্ন, এটা হয়ই না। ঠিক আছে, এই প্রশ্নটাকে তুমি চ্যালেঞ্জ করতে পারো, একটা প্রশ্ন আমি খুঁজে পেয়েছি যাকে তুমি চ্যালেঞ্জ করতে পারো, বাকিগুলো নয়। তাহলে 32 তো তোমাদের বলে দিয়েছি সি হচ্ছে কারেক্ট আনসার। আর সুইসাইড ইজ রিগার্ডেড অ্যাজ ইলিগাল ফ্রম এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, এটা হচ্ছে অগাস্টাইনের একটা যুক্তি কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, অগাস্টাইনের যুক্তি রয়েছে এখানে, এটা ডি আনসার হবে, অগাস্টাইন হবে উত্তর। হ্যাঁ, তারপরে 34 নাম্বার, হোয়াট ইজ ফর্মাল কজ অফ আ পট। কালকেই বলছিলাম যে অ্যারিস্টটলের 4 কারণ তত্ত্ব ভালো করে পড়েছো, আর কোন একটা এক্সাম্পল দিয়ে দেখেছো যে কোনটা ফর্মাল কজ কোনটা ফাইনাল কজ। হোয়াট ইজ দ্য ফর্মাল কজ অফ আ পট? The structure of the pot, the material itself is it is made of, the maker of the pot and the purpose of it serves কি হবে? Structure of the pot. Exactly, the structure of the pot. The structure of the pod, যেটা স্ট্রাকচার তৈরি হচ্ছে, দিস ইজ দ্য ফর্মাল কজ অফ পড। এটা 34 এ হচ্ছে কারেক্ট আনসার, দ্য স্ট্রাকচার অফ দ্য পড হবে আনসার, কারেক্ট আনসার হবে। ঠিক আছে, কোনো পাত্রের আকারগত কারণ হচ্ছে সেই পাত্রের গঠন, বাংলাটা দেখলেই বোঝা যায়। হোয়াট ইজ দ্য ফর্মাল কজ অফ আ পট, এটা কিন্তু তোমার দ্য স্ট্রাকচার অফ দ্য পট হবে। 34 এ হচ্ছে কারেক্ট আনসার। ও 34 গেল, এবার 35। আচ্ছা, দ্য কমপ্লিট টাইটেল অফ কান্টস প্রোলেগোমেনা ইজ, এত বড় বড় 4টে অপশন পড়ছি না, আমি বলে দিচ্ছি এর কারেক্ট আনসার হবে কিন্তু বি, প্রোলেগোমেনা টু এনি ফিউচার মেটাফিজিক্স হুইচ উইল বি টু কাম ফোর্থ অ্যাজ সায়েন্স। এটা কিন্তু কান্টের প্রোলেগোমেনার সম্পূর্ণ শিরোনাম। The complete title of Kant's Prolegomena is Prolegomena to any future metaphysics which will be to come forth as science. 35 বি হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার, 35 বি হচ্ছে কারেক্ট আনসার। করেছো তোমরা, করতে পেরেছো? আচ্ছা যাই হোক, পরে শুনবো। ভুল হয়েছে আচ্ছা ম্যাম। ঠিক আছে ঠিক আছে, এটা 35 বি হবে তোমাদের কারেক্ট আনসার। 36 নাম্বার কি করেছো, এটা নিয়ে আমার একটু ডাউট রয়েছে। হুইচ ইন্ডিয়ান ফিলোসফার্স হোল্ড দ্যাট মাইন্ড ইজ অল পারপাসিভ, অর্থাৎ মন হচ্ছে বিভু পরিমাণ। হ্যাঁ, ভাট্ট ওটা মীমাংসা, ভুল হবে, আপনার কাছ থেকেই পড়েছি ওটা। ওটা ভুল করেছি হয়তো আমি উত্তরটা, কিন্তু ওটা আপনার আপনি পড়িয়েছেন, ওটা ভাট্ট মীমাংসা হবে। আমি দেখলাম এখন নোটটায়। হ্যাঁ, ভাট্টই হবে, আমি ভাট্টই করেছে। পড়িয়েছিলাম, সৌমি আমি পড়িয়েছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ, ওটা মীমাংসা সম্প্রদায় বলেছেন, কিন্তু আমার হয়তো আজকে ভুল হয়েছে, কিন্তু ওটা মীমাংসা দর্শন থেকেই পেলাম। বুঝতে পেরেছি। তাহলে 36 যেটা, হুইচ ইন্ডিয়ান ফিলোসফার হোল্ডস দ্যাট মাইন্ড ইজ অল পারভাসিভ, মন হচ্ছে বিভু পরিমাণ, ভাট্ট মীমাংসক, নৈয়ায়িক, অদ্বৈত বেদান্তিস অ্যান্ড সাংখ্য। তাহলে এটার উত্তর হচ্ছে তাহলে ভাট্ট মীমাংসক, আমি ধরেই নিলাম, আমি পড়িয়েছি, আমি তো বই থেকেই পড়িয়েছি। আর নৈয়ায়িকদের সাথে ভাট্টদের কিছু মতের তো অমিল রয়েছে। ন্যায়বৈশিক সম্প্রদায় কিন্তু মনকে অনুপরিমাণ বলেছে, সেটার অপোজ করে মীমাংসকরা মনকে বিভু পরিমাণ বলেছেন। তাহলে 36 এ হবে কিন্তু কারেক্ট আনসার। কোন জায়গা থেকে পড়িয়েছি একবার পাঠিয়ে দিও তো, আমিও মনে করতে পারছি না। ঠিক আছে, 36 এ হবে তোমাদের কারেক্ট আনসার, ভাট্ট মীমাংসক। ঠিক আছে, 37 তো কিছু বলার নেই, কালকেই বলেছি। ইন্টালেকচুয়াল লাভ ফর গড সেজ বাই হিউম, কান্ট, স্পিনোজা এন্ড বার্কলে, কি হবে উত্তর? স্পিনোজা। স্পিনোজা। মজা ম্যাম। কালকের ক্লাসে আলোচনা হয়েছে, কালকের ক্লাস থেকে প্রচুর প্রশ্ন কমন আছে, শুধু ওয়েস্টার্ন ফিলোসফি থেকে আমি যদি বলি আলাদা, আমি ইন্ডিয়ান ফিলোসফির এত প্রশ্ন আমার এখনো চোখেই পড়েনি, ওয়েস্টার্ন ফিলোসফি থেকে প্রচুর প্রশ্ন কমন আছে, যা বলেছি। হ্যাঁ, বলছি মনের কোশ্চেনটা একটুখানি পেন্ডিং রাখুন। কোনটা? এই যে যেটা ভাট্ট মীমাংসা বললাম না, হ্যাঁ, ওই ওটা ওটা প্রশ্নটা ওটা একটু দাগ দিয়ে রাখো, ওটাও একটু দাগ দিয়ে রাখো। ঠিক হ্যাঁ, আছে, ওটা পেন্ডিং থাক, আমার আরেকবার দেখে ভালো করে সার্চ করে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তাই, 36 নম্বরটা একটু পেন্ডিং থাকুক, কারণ সাংখ্যর থিওরিটা নিয়েও একটু দেখছিলাম, একটু চর্চা করছিলাম, আমি বলে দেবো কালকে। 36টা একটু গোল করে দাগ দিয়ে রাখো। হ্যাঁ বলো। না, হ্যাঁ, এটা কে বলেছে এক্স্যাক্টলি, আর কেন, এটা একটু ব্যাখ্যা করে দেবেন কালকে, ওই মনের দেবো প্রশ্নটা।
বলে দেবো কালকে। 36 নম্বরটা দাগ দিয়ে রাখো। তো আশা করি এটার উত্তর ভাট্টমীমাংসকই হবে। আর দাগ দিয়ে রাখো 36 নম্বরটা। তো 37 নম্বরটা ইন্টালেকচুয়াল লাভ ফর গড, এটার কারেক্ট আনসার কিন্তু অবশ্যই স্পিনোজা। এটা নিয়ে তো কিছু বলারই নেই, কালকেই বলেছি। 37 নম্বরে সি হচ্ছে কারেক্ট আনসার। রিপ্রেজেন্টেটিভ রিয়ালিজম দুবার দিয়েছে নাকি প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ ম্যাম ম্যাম, দুবার। হ্যাঁ কি ম্যাম, পাগল সব ঠিক প্রশ্ন আছে করে, দুটো মানে দিয়েছে। কিছু বলার দুটো নেই। ম্যাম, হ্যাঁ বলো। দুটো দুটো কোশ্চেন দুবার দুবার দিয়েছে। সে কোনো মানে আছে? মনোগত ভাব সাবজেক্টিভ বাঁচানো। এই আইডিয়ালিজম কোশ্চেনটা প্রশ্নটা চেক রিপ্রেজেন্টেটিভ করেনি? রিয়ালিজম, আর একটা হচ্ছে সাবজেক্টিভ আইডিয়ালিজমটাকেও দুবার দিয়েছে। দুবার দিয়েছে সাবজেক্টিভ আইডিয়ালিজম? সাবজেক্টিভ আইডিয়ালিজম দুবার। কি মানে, হ্যাঁ কিছু হ্যাঁ, বলার নেই। মানে কি বলবো বলো, এই প্রশ্নটা চেক করে নেওয়া উচিত ছিল। প্রশ্ন অবশ্যই চেক হবে না, যে একটা প্রশ্ন দুবার দুবার করে হচ্ছে, কি বলবো আর। যাই হোক, রিপ্রেজেন্টেটিভ রিয়ালিজম আবার কি বলবো, এটা লকি উত্তর হবে। যারা ঠিক করেছো তারা ঠিক করেছো, দুটোতেই ঠিক করেছো। আর সাবজেক্টিভ আইডিয়ালিজম বার্কলে হবে। 38-এর তোমার হচ্ছে বি হচ্ছে কারেক্ট আনসার, লক। চারবাক বিলিভস ইন অনলি ওয়ান প্রমাণ, এটা তো সবাই পারবে। 39, চারবাক বিলিভস ইন 4 প্রমাণ, 3 প্রমাণ, 2 প্রমাণ, 1 প্রমাণ। চারবাক বিলিভস ইন অনলি ওয়ান প্রমাণ। 39-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 40, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বুক অফ বেদান্ত দর্শন? পদার্থ সি ধর্ম ম্যাম। সংগ্রহ, অর্থ সংগ্রহ, বিবরণ প্রমেয় সংগ্রহ, সর্বদর্শন সংগ্রহ, কি হবে উত্তর? বিবরণ প্রমেয় সংগ্রহ। এক্স্যাক্টলি, এটার উত্তর হবে বিবরণ প্রমেয় সংগ্রহ। এটা বেদান্ত দর্শনের একটি গ্রন্থ, বিবরণ প্রমেয় সংগ্রহ, বিদ্যারণ্য মুনির লেখা। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বুক অফ বেদান্ত দর্শন? বিবরণ প্রমেয় সংগ্রহ। 40-এর সি হচ্ছে কারেক্ট স্যার আনসার। ম্যাম একবার নামটা বলবেন, কার লেখাটা? বিদ্যারণ্য মুনি, বিদ্যারণ্য মুনি। বিবরণ প্রমেয় সংগ্রহ বেদান্ত দর্শনের ওপর একটি গ্রন্থ, যেখানে অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত, ব্রহ্মের কনসেপ্ট, এই সমস্ত বিষয় ওখানে আলোচিত রয়েছে। অধ্যাস, বিভিন্ন বিষয় আলোচিত রয়েছে বেদান্ত দর্শনের ওপর। বিবরণ প্রমেয় সংগ্রহ। 40-এর সি হচ্ছে কারেক্ট আনসার। হোয়াট আর দ্য টাইপস অফ অনারব্ধ কর্ম? অনারব্ধ কর্মের কটি প্রকার? 5, 3, 2, 4। 2, 2, 2, দুই। 2। 41-এর সি হবে কারেক্ট আনসার। হোয়াট আর দ্য টাইপস অফ অনারব্ধ কর্ম, এটার উত্তর হবে 2, অর্থাৎ 41-এর উত্তর হবে সি। আচ্ছা, 42, দ্য মেথড অফ ফিলোসফি অ্যাকসেপ্টেড বাই ডেকার্ট। আচ্ছা, ম্যাথেসিস ইউনিভার্সালিস। আচ্ছা, মেথড অফ ডাউট অনলি এ, বোথ এ অ্যান্ড বি, কি উত্তর করেছো? ডি করেছি, কারণ শুধু হচ্ছে বি। সংশয় পদ্ধতিতে ইউজ করেছেন, ওটা তো বাদ দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো প্রথমটা কি হলো? ম্যাম ওই যে ডেকার্ট গাণিতিক পদ্ধতি, মানে গাণিতিক পদ্ধতিটাও তো উনি সমর্থন করেছিলেন, মানে ওটাই আমি করেছিলাম, যে দুটোই করেছি আর কি, ডি করেছি, বোথ এ অ্যান্ড বি। দা মেথড কথাটার মানে হচ্ছে পদ্ধতি। হ্যাঁ, ম্যাথেসিস ইউনিভার্সালিস, গাণিতিক হ্যাঁ পদ্ধতির মাধ্যমেও ম্যাথমেটিক্স যে, এর মতো। দাঁড়াও হ্যাঁ দাঁড়াও, গাণিতিক পদ্ধতি, গাণিতিক সত্যের মতো তিনি ফিলোসফির সত্যগুলোকেও সুনিশ্চিত সত্যের ওপরে বেস করে দাঁড় করাতে চেয়েছিলেন। গণিতের মতোও যেন ফিলোসফির ট্রুথ গুলো সুনিশ্চিত সত্যে দাঁড়াতে পারে। হ্যাঁ, সেই জন্য তিনি মেথড অফ ডাউটকে তিনি গ্রহণ করেছিলেন। হ্যাঁ, মেথড অফ ফিলোসফি, ফিলোসফিতে তিনি গাণিতিক মেথডও অ্যাপ্লাই করেছিলেন। এটার উত্তর ডি হবে। দ্য মেথড অফ ফিলোসফি অ্যাকসেপ্টেড বাই ডেকার্ট। তোমরা যদি ওয়াই মেসির বইটার একদম প্রথম পেজটা দেখো, ঠিক আছে, যদিও একবার পড়ার দরকার ছিল পুরো বিষয়টা। হ্যাঁ, ইউনিভার্সাল ম্যাথমেটিক্স, এটা বলতে পারো, এটার উত্তর এটা হতে পারে। মেথড অফ ম্যাথমেটিক্স, হ্যাঁ, এটার উত্তর ডি হবে। বোথ এ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড বি কারেক্ট আনসার হবে। হ্যাঁ, কারণ এখানে আছেই। আমি দেখো, আমি যখন ডেকার্টের প্রথম ক্লাসটা নিয়েছি, তোমাদের ইউটিউবেই রয়েছে সেই ক্লাসটা। সেই ক্লাসে দেখো, হি কলস হিজ ওন থিওরি ইউনিভার্সাল ম্যাথমেটিক্স। ঠিক আছে, এটা তিনি একটা মেথড চালু করেছিলেন, মেথড অফ ম্যাথমেটিক্স। সো মেথড অফ ম্যাথমেটিক্স অ্যান্ড মেথড অফ ডাউট, হ্যাঁ, বলতে পারো যে দুটো এ অ্যান্ড বি কারেক্ট আনসার হবে। হ্যাঁ, ম্যাথেসিস ইউনিভার্সালিস দুটোই হবে উত্তর, ডি হবে কারেক্ট আনসার, বোথ এ এন্ড বি হবে কারেক্ট আনসার। ম্যাম ওটাই আমার মনে ছিল যে ডেকার্ট গাণিতিক পদ্ধতিও করেছিলেন। একটু আস্তে করো না সাউন্ডটা। হ্যাঁ, এটা গাণিতিক 42-এর, পদ্ধতি। এটা 42-এর ডি হবে কারেক্ট আনসার। 42-এর ডি হবে কারেক্ট আনসার।
ম্যাথমেটিক্স এই জন্য ওইভাবে ঘুরিয়ে দিয়েছে কথাটা। ম্যাথেসিস ইউনিভার্সালিস এটাও রয়েছে, আর মেথড অফ ডাউটও রয়েছে। 42-এর ডি কারেক্ট আনসার। 43, rationalism advocates both body is the source of our knowledge, nature is the source of our knowledge, water is the source of our knowledge, and intellect is the source of our knowledge. No doubt intellect is the source of our knowledge. বোকা বোকা প্রশ্ন, বারবার করে rationalism থেকে বুদ্ধিবাদ থেকে এরকম প্রশ্ন দেওয়ার মানে নেই। 43-এর ডি হচ্ছে কারেক্ট আনসার, intellect is the source of our knowledge। ঠিক আছে। 44 নম্বরের প্রশ্ন, 43-এর তাহলে ডি হচ্ছে কারেক্ট আনসার হলো 44। Cosmological argument is related to cause and effect, related to day and night, related to society and custom, none of the above. এটা cosmological argument is related to the cause and effect, না? কি করেছো? এই করেছি, ওটাই তাহলে করেছি, কজ অ্যান্ড এফেক্টই করেছি। কজ অ্যান্ড এফেক্টই হবে, করেছি কারণ আমরা। হ্যাঁ, কারণ অনুসন্ধান করতে যাওয়া। কসমোলজিক্যাল আর্গুমেন্ট ইজ রিলেটেড টু কজ অ্যান্ড এফেক্ট। ঠিক আছে, জগতে কোনো কিছু ঘটছে মানে তার একটা কারণ রয়েছে। ম্যাম, হ্যাঁ ম্যাম এটা ওই বাসে যেতে যেতে শুনছিলাম, পেয়ে গেছি। হ্যাঁ, বাচ্চা যেতে কি শুনছিলে? কালকের ক্লাসটা, সাজেশনের ক্লাসটা। ও আচ্ছা, ওখানে আলোচনা করেছিলাম। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 44 নম্বরের এ হচ্ছে তোমার কারেক্ট আনসার, কসমোলজিক্যাল আর্গুমেন্ট ইজ রিলেটেড টু কজ অ্যান্ড এফেক্ট, 44-এর এ। 45, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফাইনালি অ্যাকসেপ্টেড বাই গান্ধী? হ্যাঁ, গড ইজ ট্রুথ, ওয়ার্ল্ড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড, অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। কি করেছো? ট্রুথ ইজ গড করেছি, তারপর জানি না। ট্রুথ ইজ গডই হবে তো, কে ভুল আমি করেছে? যা প্রশ্ন। ট্রুথ ইজ গডই করেছি। গান্ধী প্রথমে তার দর্শনে উনি বলেছিলেন যে গড ইজ ট্রুথ, ঈশ্বরই একমাত্র সত্য। তারপরে তিনি সেটাকে চেঞ্জ করে দিলেন, আমি বলেছিলাম, আলোচনা করেছিলাম, চেঞ্জ করে তিনি বললেন আমার মত যেন আস্তিক এবং নাস্তিক সকলের কাছে সমানভাবে পৌঁছতে পারে, এই জন্য তিনি পরবর্তীকালে চেঞ্জ করে এটা বললেন। ফাইনালি যেটা তিনি অ্যাকসেপ্ট করলেন সেটা হচ্ছে ট্রুথ ইজ গড। এটার উত্তর হবে 45-এর সি, আনসার হবে ট্রুথ ইজ গড। তার মানে হুইচ অফ দ্য ম্যাম, ফলোইং ইজ দ্য, গান্ধীজির একটা গ্রন্থ আছে না এই নামে? হ্যাঁ আছে আছে আছে। হ্যাঁ, ওই জন্য ওইটাই আমি মনে করছিলাম পরীক্ষার না, হলে। ওইটা মনে করার কারণ নেই, গান্ধী ফাইনালি অ্যাকসেপ্ট করেছেন ট্রুথ ইজ গড, আচ্ছা আচ্ছা, সত্যই ট্রুথ ইজ হচ্ছে গড। ঈশ্বর। হ্যাঁ, আমি হ্যাঁ, একটা গান্ধীর কোটেশনও ছিল, গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ এন্ড ট্রুথ ইজ একদম গড, এরকম হ্যাঁ, ভাবে ছিল। ঈশ্বর সত্য থেকে তিনি পরবর্তীকালে নিঃসরণ করেছিলেন যে সত্যই হচ্ছে ঈশ্বর। তিনি ঈশ্বরকে আগে রাখলেন না, ঈশ্বরকে তিনি পরে রাখলেন, কারণ তার মতটাকে আস্তিক নাস্তিক সকলের কাছে ইকুয়ালি পৌঁছানোর জন্য। 45-এর সি হচ্ছে কারেক্ট আনসার, ট্রুথ ইজ গড। 46, দা ওয়ার্ড সত্য ইজ ডিরাইভড ফ্রম দা ওয়ার্ড কি না, আসক্তি, সৎ, সচ্চিদানন্দ, সততা। সত্য শব্দটা সৎ শব্দ থেকে এসেছে, তাই না? দা ওয়ার্ড সত্য ইজ ডিরাইভড ফ্রম দা ওয়ার্ড তাই সৎ। করেছি। হ্যাঁ, সতই তো হবে। 46-এর বি হচ্ছে কারেক্ট আনসার, দা ওয়ার্ড সত্য ইজ ডিরাইভড ফ্রম দা ওয়ার্ড সৎ। 46-এর বি হচ্ছে কারেক্ট আনসার। এটা তো আর কি বলবো, এত পড়িয়েছি, এত বলেছি। 47-এর ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি অ্যাকর্ডিং টু হুইচ ফিলোসফার ইজ দ্য মরাল প্রিন্সিপাল? এটা অ্যারিস্টটল, কান্ট, মিল অ্যান্ড সিডউইক। এটা কি উত্তর বলো তোমরা? কান্ট। ইমানুয়েল কান্ট, ইমানুয়েল কান্ট। কান্ট। 47-এর কোশ্চেনটা দেখে আমার তো 47-এর মাথায় ঘুরছিল, ডিউটি ফর ডিউটি সেক, একদম সরি, একদম ডিউটি ফর সেক অফ ডিউটি। একদম। 47-এর বি হচ্ছে কারেক্ট আনসার, ইমানুয়েল কান্ট। হ্যাঁ, ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি, কর্তব্যের জন্য কর্তব্য, এটা ইমানুয়েল কান্টের বক্তব্য। 48, অ্যাকর্ডিং টু গান্ধীজি সত্যাগ্রহ ইজ ওয়েপন অফ দ্য উইক, ওয়েপন অফ দ্য পিস ওয়ান্টিং পিপল, ওয়েপন অফ দ্য স্ট্রং, অ্যান্ড ওয়েপন অফ দ্য মরালি ভিজিল্যান্ট অ্যান্ড দ্য অ্যাক্টিভ। কি করেছো? ডি হবে কারেক্ট আনসার, ডি করেছি ম্যাম। ডি 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 ম্যাম, কারেক্ট লাস্টেরটা আনসার তো? হবে। হ্যাঁ, লাস্টেরটা ডি। হ্যাঁ ম্যাম, ওটাই অ্যাকর্ডিং টু করেছি, গান্ধী, নৈতিকভাবে সচেতন ও সক্রিয়দের হাতিয়ার। একদম একদম, যারা মেন্টালি অনেক সক্রিয়, যারা মানে মন থেকে অনেক স্ট্রং, তাদের এটা হাতিয়ার সত্যাগ্রহ। হ্যাঁ, তো অ্যাকর্ডিং টু দা গান্ধী সত্যাগ্রহ ইজ ওয়েপন অফ দ্য মরালি ভিজিল্যান্ট অ্যান্ড দ্য অ্যাক্টিভ, অর্থাৎ 48-এর ডি হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার। হ্যাঁ, একটা বিসংবাদী বৈকল্পিক বচন কখন সত্য হয়? An exclusive disjunctive statement is true if both disjunction are true, both disjunct is first disjunct is true, either of the disjunct is false, both disjuncts are false. C আর D তো জীবনেও হবে না। A আর B এর মধ্যে কোনটা করেছো?
কেন ম্যাম বিসংবাদী অর্থ মানে তো মানে আর কি তার ম্যাম আপনি সবল স্ক্রিপ্টটা অর্থটা, দেখুন সবল অর্থের ভালো করে। মধ্যে তো দুটো বিকল্প কখনোই সত্য হতে পারে না, যে কোনো একটা বিকল্প সত্য আর একটা বিকল্প মিথ্যা হয়। হ্যাঁ, তো কি হবে তাতে? আর তো এখানে তো ওয়ান বলেছে যে ডিসজয়েন্ট ট্রু কোনো একটি করতে হবে। বিকল্প মিথ্যা হয়, শোনো, কখন সত্য হবে? তাহলে একটা বিকল্প যদি একটা বিকল্পকে অন্তত সত্য হতে হবে, এটাই তো সবচেয়ে বড় বক্তব্য, তাই নয় কি? অ্যান এক্সক্লুসিভ ডিসজাংটিভ স্টেটমেন্ট ইজ ট্রু, একটা মানে বৈকল্পিক বচন। তুমি একটা ভেবে দেখো না, গত দুদিনের ক্লাসেই আমাদের ট্রুথ ভ্যালুর উপরে ক্লাস হয়েছে, একটা বৈকল্পিক বচন কখন সত্য হয়? মিনিমাম যদি একটা ট্রুথ ভ্যালু সত্য হয় তাহলেই পুরো বৈকল্পিক বচনটা তো সত্য হয়, তাই তো? তাই তো অভিজিৎ? ম্যাম ম্যাম এখানে হচ্ছে ম্যাম যে ওই এখানে অথবা যেটা শব্দে বিসংবাদী বলে দিয়েছিল ও, ম্যাম, সেই জন্য এটা বলছি, মানে সংবাদী বলে। ম্যাম বিসংবাদের ক্ষেত্রে এখানে তো ম্যাম এইরকমই হয়, ম্যাম এখানে রাম হচ্ছে যে ওই যে না এরকম। ও, যে কোনো একটি বিকল্প, বিকল্প যদি মিথ্যা হয় তাহলে অপর বিকল্প অবশ্যই সত্য হবে তো? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাম, সেই দুটো তো বিকল্প বলছি। একসঙ্গে হ্যাঁ সত্য হবে হ্যাঁ না, হ্যাঁ, একটা বুঝতে মিথ্যে পেরেছি হতেই বুঝতে হবে। পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা, এক সেকেন্ড একটু মাইক্রোফোনটা মিউট করো। অভিজিৎ কি বলছিলে বলো। আমি এখানে যখন পড়েছিলাম যে অথবা শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে বিসংবাদী আর একটা হচ্ছে সংবাদী। হ্যাঁ বিসংবাদী যখন একটা সত্য হয় তখন অপরটা মিথ্যা হয়ে যায়, আর হ্যাঁ, আর একটা যদি মিথ্যা হয় মানে তাহলে অপরটা অথবা সত্য শব্দের হবে। দুটো অর্থ। হ্যাঁ, অথবা শব্দের দুটো এটা অর্থ, একটা হচ্ছে দুর্বল অর্থ আর একটা হচ্ছে সবল অর্থ। হ্যাঁ, ঠিক ঠিক, এটা আইএম কপির বইটাতেও রয়েছে। ম্যাডাম সত্য হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, একটু বলো বলো, ম্যাম শিপ্রা বলো। এই যে বিসংবাদী বৈকল্পিত যেটা আছে, স্ট্রং সেন্সের বিকল্প একটা উইক সেন্সে আছে। হুম, স্ট্রং সেন্সে যদি বলি রাম কলকাতায় আছে অথবা দিল্লিতে আছে, দু জায়গায় থাকা সম্ভব নয়, তাহলে যে কোনো একটা মিথ্যা হবে, একটা সত্য হবে। আর উইক সেন্সে যদি বললাম রাম মাছ খাবে এবং মাংসও খাবে, দুটো একসাথে সম্ভব হতেই পারে, দুটো একসাথে সত্য হতে পারে, কিন্তু স্ট্রং সেন্সে যে কোনো একটা বিকল্পই সত্য হবে আর একটা বিকল্প মিথ্যা হবে, বিসংবাদী। হ্যাঁ, সেটা তো বুঝতে পেরেছি। আর এখানে যদি সেই তোমাকে অনুযায়ী তো সি এখানে যদি এরটাই তোমাকে মনে হচ্ছে। প্রথম বিকল্প না বলে দিয়ে ম্যাম এটা আইদার একটা একটা বাংলা বিকল্প। উদাহরণ দিলে ম্যাম যুক্তির উদাহরণ না দিয়ে যদি বাংলা উদাহরণ দেওয়া যায় যে দুর্গা স্ত্রীলোক অথবা পুরুষ লোক, দুর্গা যদি পুরুষ হয় তাহলে স্ত্রী হতে পারবে না, আর স্ত্রী হলে পুরুষ হতে পারবে না। হ্যাঁ, কিংবা যদি আর যদি অন্যভাবে সংজ্ঞা দিতে বলি যে যে গরিব অথচ মেধাবী সে বৃত্তি পাবে, তার মানে যে কি গরিব সেও বৃত্তি পাবে, আবার যে মেধাবী সেও বৃত্তি পাবে, মানে দুটোও সত্য হতে বুঝেছি। পারে। মানে হ্যাঁ, এটা দুটোই বাংলায় সত্য দেওয়া হতে রয়েছে পারে। অথবা শব্দের অর্থ। তাহলে এটার উত্তর তোমরা কি করেছো? সি, যে কোনো একটি বিকল্প কি মিথ্যা হয়। করেছি ম্যাম? হ্যাঁ ম্যাম করেছি। আচ্ছা, হ্যাঁ ম্যাম, আমি সে একটুখানি, হ্যাঁ তুমি ঠিকই করেছো, সি করেছো। আমার মনে হচ্ছে দ্বিতীয় অপশনটা ভুল আছে, ফার্স্ট ডিসজাংক্ট ইজ ট্রু, এটা ভুল আছে আমার মনে হচ্ছে অপশনটা। আমি একবার একটু দেখে নিতে চাই 49 নাম্বারটা, একটু দাগ দিয়ে রাখো। আমি তোমাদের পড়িয়েছিলাম, নো ডাউট আমি পড়িয়েছিলাম আইএম কপির বই থেকে। আমি আরেকবার একটু দেখে নিতে চাই। তোমরা ঠিক করেছো যে কোনো একটি বিকল্প যদি মিথ্যা হয়। আমি আরেকবার একটু দেখতে চাই, দ্য এক্সক্লুসিভ ডিসজাংক্টিভ স্টেটমেন্ট ইজ ট্রু ইফ, আমার মনে হচ্ছে সেকেন্ড অপশনটা একটু ভুল আছে। ঠিক আছে, আমি একটু দেখে নিয়ে এটা তোমাদের বলে দেবো আবার। তোমরা উত্তর ঠিকই করেছো, আইদার অফ দ্য ডিসজাংক্ট ইজ ফলস, আমি তো পড়িয়েছি নিশ্চয়ই। হ্যাঁ, তোমরা উত্তর করেছো। আমি আরেকবার দেখে নিতে চাই 49 নাম্বারটা। আর 50 নাম্বারটা কি করেছো? আমি এটার উত্তর করিনি এখনো। হ্যাপিনেস ইজ দ্য আলটিমেট আইডিয়াল ইজ সেড বাই পজিটিভিস্ট, ইনটুইশনিস্ট, র্যাশনালিস্ট অ্যান্ড ক্রিটিক্যাল থিওরিস্ট। কি করেছো? এক একটা প্রত্যক্ষবাদীরা। সত্যবাদী। আমিও তাই করছি, প্রত্যক্ষভাবে। প্রত্যক্ষবাদী। পজিটিভিস্ট, প্রত্যক্ষবাদী। এখানে সুখের কথা বলছি, আর চারবার প্রায় তো মনে হচ্ছে সুখকেই তো মানে ওরকম হ্যাঁ বলছিল, ম্যাম, সেই ওটা হিসাবে ভেবেই আমিও প্রত্যক্ষবাদীতে হবে। প্রত্যক্ষবাদী না, এটা করেছি। তো অ্যান্টি বায়াস চারবাকদের হবে বক্তব্য ম্যাম এখানে এটা, আসছে না, এটা তো অ্যান্টি ওয়েস্টার্ন বায়াস। পার্সপেক্টিভে আলোচনা ম্যাম হচ্ছে। চার না বাক্যের ম্যাম বক্তব্য না সুযোগ করে। এলো, আমি যদি বাদ বাকি আরো তিনটে অপশন দেখি, বিচারবাদীরা কখনোই বলবে না কান্টের বক্তব্য, বুদ্ধিবাদীরাও বলবে না সুখকে পরম আদর্শ, স্বর্গবাদীরাও হ্যাঁ, বলবে না, তো সেখানে পড়ে রইলো সেই অনুযায়ী প্রত্যক্ষবাদী। পজিটিভিস্ট করেছো, প্রত্যক্ষবাদীরা যারা করেছো সেই অনুযায়ী হ্যাঁ চারবাক যদি প্রত্যক্ষবাদী হয়, চারবাকরা তো হ্যাপিনেসকে আলটিমেট আইডিয়াল বলেছেন। ঠিক ম্যাম আছে, চার ভালোই বাকি ঠিক নাও করে। মাথায় যদি নাও আসে, তাও কিন্তু তিনটে অপশনকে বাদ দিয়ে এলিমিনেশন পদ্ধতিতে প্রত্যক্ষই পড়ে হ্যাঁ, থাকছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ভালো ঠিক উত্তর করেছো। একদম 50-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 50-এর একদম একদম ঠিকঠাক করেছো। 50-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। আমি বাংলাটা দেখিনি, পজিটিভিস্ট, হ্যাঁ পজিটিভিস্ট হচ্ছে কারেক্ট আনসার। 49-এরও সি হচ্ছে কারেক্ট আনসার। আমি আরেকবার শুধু একটু দেখে নিতে চাই। তাহলে আমাদের এবার তোমরা একটুখানি মিলিয়ে নাও। টোটাল 50টা প্রশ্ন আমাদের আলোচনা আজকে হলো। কতগুলো তোমাদের ঠিক হলো? হ্যাঁ, পরীক্ষা দিয়ে তোমাদের কি মনে হলো? কি মনে হলো আমি একটু যেমন অনেকের মনে হলো ম্যাম এটা, আমি যেখানে আপনি সুখকে পরম আদর্শ বলেন, তার পরের কোশ্চেনটাই দেখুন, এই যে পূর্বত সিদ্ধ, যে কান্টের কোশ্চেনটা, যেটা নৈতিক নিয়ম অভিজ্ঞতা লব্ধ নয়, এটি পূর্বত সিদ্ধ। হ্যাঁ
আপনি পরের কোশ্চেনটা দেখুন হ্যাঁ যেটা দেখেছি, মানে এপ্রায়োরাই এপ্রায়োরাই হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন দিয়েছে ওটা, আমি দেখেছি ওটা 50 নম্বরের পরের প্রশ্নটা। 51 আমরা কালকে গিয়ে আলোচনা করব। এবার অনেকের আজকে, যাই হোক, আজকে আমরা 50টা প্রশ্ন আলোচনা করলাম, উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম। তো হচ্ছে আহ, অনেক স্টুডেন্টের এটা বক্তব্য এখন, একটু যদি ম্যাম পড়তাম, ঠিক আছে, একটু পড়াশোনা হতো, তাহলে পরীক্ষাটা আমি ভালো দিতে পারতাম। হ্যাঁ ঠিক আছে, ম্যাম। একদম পড়া হয়নি, এইটা হচ্ছে বেশিরভাগ জনেরই বক্তব্য। ম্যাম পড়া হয়নি, এই নেক্সট বার এসএলএসটি আর কোনোভাবে মিস করা যাবে না, এটা আমার হাত থেকে মিস হয়ে গেল, কিন্তু এই মিসটা হওয়াটা উচিত ছিল না। ঠিক আছে, মিস হওয়াটা উচিত ছিল না, ভালো করে পড়াশোনা ম্যাম করাটা কিন্তু উচিত ছিল। হ্যাঁ ম্যাম হ্যাঁ। বলছি যে এই প্রথমবার আমার পরীক্ষার হলে মাথা যন্ত্রণা করেনি। আপনি আপনাকে বলছিলাম না প্রতিবার মাথা না, যন্ত্রণা মাথা করে। যন্ত্রণা করে কারণ তুমি পড়ে যাওনি বলে মাথা যন্ত্রণা করে। না 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 এবার যেহেতু তুমি পড়ে গেছো, এই জন্য আর মাথা যন্ত্রণা না হয়নি। না, এবারও পড়ে যাইনি, পড়তে পারিনি আমি, ছেলে অসুস্থ ছিল কয়েকদিন ধরে, এখনো অসুস্থ। তো পড়তে পারিনি ঠিক মতো কোনো কারণে, যাই হোক, মানে শুনে শুনে যেটুকু হয়েছে। আমি বলছিলাম যে আহ, মানে কি বলতে যাচ্ছিলাম ভুলেই গেলাম যা। ছেড়ে দাও, বন্ধ করো, মাইক্রোফোন মিউট করো, আমাকে বলতে দাও এবার। ঠিক আছে, বললাম যে সামনের আপকামিং এসএলএসটির জন্য এখন থেকে পড়াশোনাটা শুরু করো। হ্যাঁ, এইভাবে আর কিন্তু ফাঁকি দিও না, সবাইকেই বলছি। আর ওয়ানও আছে মনে হয় ম্যাম কবে এসএলএসটি। হবে এসএলএসটি? হবে আগামী 6 মাসের মধ্যে। আবার যখন নোটিফিকেশন দেবে, তখন সঙ্গে সঙ্গে বলে উঠবে না যে আমি আজকে থেকে পড়তে শুরু করলাম। ঠিক আছে, পেপার সেইটা। তাহলে ম্যাম কবে করবেন? সুইটি কি বললে বলো? পেপার ওয়ানও মনে হয় ওখানে হবে, সাবজেক্টের সাথে পেপার ওয়ান। হতে পারে পরীক্ষা সাবজেক্টের সাথে, বলেই তো দিয়েছিল সাবজেক্টের সাথে পেপার 1 হবে। পেপার ওয়ানটা পড়লে ওখানে কি পারা যাবে? দেখা যাবে, আমি এখনো ওগুলো ভেবে উঠতে পারিনি, কারণ তোমাদের ম্যাম নিয়ে আমার এমন চলছে, ধরো কালকে রাত্রেবেলা একবার ক্লাস হয়েছে, ভোরবেলা অতক্ষণ ধরে আমি পুরো ইন্ডিয়ান ফিলোসফি বলেছি, রাত্রেবেলা আবার প্রশ্ন নিয়ে আলোচনা করছি, তাহলে আমার অবস্থাটা ভেবে দেখো। আমার মাথায় এখন কিছু নেই। ঠিক আছে, আমি যেটা তোমাদের বলতে চাচ্ছি, আর ম্যাম কেউ বলেও না। ঠিক আছে, আমি যেটা বলছি সেটা শোনো, সেটা হচ্ছে যে ভালো করে পড়াশোনাটা, আপকামিং 6টা মাস খুব ভালো করে পড়াশোনাটা করো। ঠিক আছে, অনেকেই ভালো পরীক্ষা দিয়েছো, আমি জানি পরীক্ষার কোশ্চেন অনেক সোজা হয়েছে, সহজ হয়েছে। হ্যাঁ, যারা যারা পড়ে গেছো, যারা যারা কনসেপ্ট ক্লিয়ার করে গেছো, মাল্টিপল চয়েসের পরীক্ষা দেওয়া না। ঠিক আছে, যারা কনসেপ্ট ক্লিয়ার করে গেছো তাদেরই উত্তর করা, তাদের পক্ষেই শুধুমাত্র সম্ভব। সুতরাং ওই শুধু শুধু আমি মক টেস্ট দিয়ে যাচ্ছি সবার কাছে গিয়ে, সমস্ত ইনস্টিটিউশন আমি মক টেস্ট দিচ্ছি শুধু, সেটা দিয়ে কোনোদিনই কোনো পরীক্ষা কোয়ালিফাই হবে না। পরীক্ষা কোয়ালিফাই করার জন্য কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বই পড়তে হবে, ভালো করে বই পড়তে হবে। হ্যাঁ, তবেই কিন্তু প্রশ্নের উত্তর ক্লিয়ার করা সম্ভব। সেইভাবেই কিন্তু আবার পড়াশোনা শুরু করো। অনেকটা পড়াশোনা তোমরা এগিয়ে গেছো, একটা পরীক্ষা দিলে, ধাতস্থ হলে। হ্যাঁ, পরীক্ষা হলো, নেক্সট আপকামিং পরীক্ষা হয়তো 6 মাসের মধ্যেই হবে, কারণ সামনে আমাদের লোকসভা ইলেকশন আছে, লোকসভা ইলেকশনের পরেই হয়তো আমাদের সেই এসএলএসটি পরীক্ষাটা হবে। তখন আবার বলো না যে নোটিফিকেশন দিলাও তারপরেই আমি পড়তে শুরু করে দিলাম। ঠিক আছে, সেটা যেন না হয়, ভালো করে পড়াশোনা করো। আমিও চেষ্টা করব সাইকোলজি, সোশ্যাল, পলিটিক্যাল ফিলোসফিটা একটু তোমাদের আর একটু ভালো করে রপ্ত করিয়ে দিতে, ইন্ডিয়ান ওয়েস্টার্নের মতো। ওয়েস্টার্নটা যেমন আজকে আমার কাছে ইন্ডিয়ানের প্রশ্ন তেমন বেশি ছিল না, আমি হয়তো 50 নম্বরের পর থেকে ইন্ডিয়ান ফিলোসফি প্রশ্নগুলো পাবো। ওয়েস্টার্ন ফিলোসফি একদম শুধু এটাই মনে হলো, যা প্রশ্ন দিয়েছে মোটামুটি কালকে যা আলোচনা করেছি, সেখান থেকে 70 to 80% প্রশ্ন কিন্তু কালকের আলোচনা থেকে এসেছে। ঠিক আছে, কালকের আলোচনাটাও তোমরা একবার দেখতে পারো, কারণ আপকামিং সামনে বিহার এসএলএসটি পরীক্ষা রয়েছে, সেটাও অনেকে অ্যাপিয়ার করছো, সেটার জন্য গতকালের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, যে যেখান থেকে প্রশ্ন দেওয়ার কথা, তোমরা একটুখানি খাতায় সবাই নোট ডাউন করে নাও কি কি বিষয় থেকে প্রশ্ন হতে পারে। সেই জায়গাগুলো যদি বইতে একবার করে চোখ বুলিয়ে যাও, তাতেও কিন্তু প্রশ্নের উত্তর অনেক অনেক করে দিয়ে আসা সম্ভব হবে। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমাদের 50টা প্রশ্ন আলোচনা হলো, 50টা প্রশ্নের যে রেকর্ডিং সেটা আমাদের ইউটিউবে যাবে। কালকে আমাদের 51 নাম্বার থেকে, আর এখানে 2-3টে প্রশ্ন যেগুলো আমাদের বাদ থেকে গেল, ঠিক আছে, সেইখান থেকে 90 নাম্বার প্রশ্ন অবধি আমরা টোটালি কালকের ক্লাসে আলোচনা করে নেব। এবং এটা আমরা বলে দেব যে হচ্ছে কত প্রশ্ন, মানে শুধুমাত্র পড়ার অভাবে। হ্যাঁ, এখন বলছে ধরো সবাই যে পড়া হয়নি, না পড়ে পরীক্ষা দিতে গেছি, কিন্তু এই এক্সকিউজটা একদম সঠিক ভালো এক্সকিউজ নয়, যে আমি না পড়ে পরীক্ষা দিতে গেছি। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ক্রেডিবিলিটি নেই তোমার। ঠিক আছে, যে তুমি না পড়ে গেছো, তাতে অন্যদেরকে তুমি এগিয়ে দিলে।
ঠিক আছে, অন্যরা ভালো করে পড়াশোনা করে গেল এবং তারা কিন্তু সমস্ত রকম আনসার করে এলো। হ্যাঁ, আমি দেখছি যে কালকের প্রশ্নের মধ্যে থেকে আমার কাছে চোখে পড়লো বলে বলছি, লজিক ইজ আ সাবজেক্ট উইথ স্ট্রেস আপন, সে ভুল করে এসেছে, যে প্রশ্নের উত্তর যার যার প্রশ্ন সে ভুল করে এসেছে। ঠিক আছে, মেটাফিজিক্স ডিলস উইথ, ভুল করে এসেছে। কত কিছু প্রশ্ন শুধুমাত্র পড়ার অভাবে সে ভুল করে এসেছে। হ্যাঁ, এখন বলছে যে ম্যাম আমি পিছিয়ে পড়েছি, আমাকে আবার পড়তে হবে, এসএলএসটি ধরতে হবে। এরকম করার মানে নেই। পড়াশোনাটা আগে থেকেই হওয়া ভালো, একটু ধৈর্য সহ্য ধরে পড়াশোনাটা করতে হয়। ঠিক আছে, কালকের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আবারও বলছি, সকালে ইন্ডিয়ানের যে পোর্শন গুলো আলোচনা করেছি বা গতকাল রাতে ওয়েস্টার্নের যে পোর্শন গুলো আলোচনা করেছি, আপকামিং বিআরএসএলএসটির জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট হবে প্রত্যেকটা টপিক। দেখে নাও ভালো করে, সেই পরীক্ষাটাও তোমরা ভালো করে দাও, হয়তো এই মাসেই সেই পরীক্ষাটা হবে, দেখে নাও। আর একটা প্রশ্ন এখানে চ্যালেঞ্জ করার মতো, যে প্রশ্নটা ভুল আছে আমি সেটা তো তোমাদের বললাম, সেটা হচ্ছে ওই ডেকার্টের প্রশ্নটা কিন্তু চ্যালেঞ্জ করার মতো, প্রশ্নটা ভুল আছে। ঠিক আছে, তো তোমরা সেটাও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। কালকে দুপুরবেলা 12টার সময় আবার দেখা হবে, যেখানে আমরা এই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। শুধু প্রশ্নপত্র নিয়ে আলোচনা না, পড়তে শুরু করো, বই পড়তে শুরু করো। মক টেস্ট সঠিক পদ্ধতি নয় পড়াশোনা করার। হ্যাঁ, আমি এই তথ্যটা সব সব স্টুডেন্টদের বলতে চাই, মক টেস্ট কোনো পদ্ধতিই নয় পড়াশোনা করার। মক টেস্ট দিলে কোনোদিন কোনো পরীক্ষা কোয়ালিফাই করা যায় না। ঠিক আছে, পরীক্ষা কোয়ালিফাই করতে গেলে বই পড়তে হয়, ধরে ধরে ক্লাস করতে হয়, তবেই পরীক্ষা কোয়ালিফাই করা যায়। সুতরাং এসএলএসটির জন্য প্রিপারেশন স্টার্ট করো, আপকামিং বিআর এসএলএসটির জন্য এবার প্রিপারেশন স্টার্ট করো। একটা পরীক্ষা দিয়ে তুমি বুঝে গেলে কতটা তুমি পারছো আর কতটা তুমি পারছো না। নেক্সট টাইম আরো ভালো যেন পরীক্ষা হয় এক্সপেক্ট করে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আমি রেকর্ডিংটাও এখানে স্টপ করছি। কালকে আবার তোমাদের সাথে নিশ্চয়ই দুপুরবেলা 12টার সময় দেখা হবে, হ্যালো তোমরাও ম্যাম। সাথে থাকবে। হ্যাঁ বলো বিবেকানন্দ। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে ওই 6 দাগের কোশ্চেনটা যদি বলতেন, স্পিনোজার মতে দ্রব্য। হ্যাঁ, স্পিনোজার মতে দ্রব্য হচ্ছে ইয়ে, কালকেই বলেছি, কালকে তুমি ক্লাসে ছিলে, সেলফ এক্সিস্টেন্ট। হ্যাঁ ম্যাম, ছিলাম। সেলফ এক্সিস্টেন্ট হবে, স্ব অস্তিত্বশীল। আমি ক্লাস রেকর্ডিং ইউটিউবে দিচ্ছি, সবাই মিলিয়ে নাও উত্তরগুলো। অদ্বৈতবাদী কে? বিবেকানন্দ। বিবেকানন্দ অদ্বৈতবাদী। হ্যাঁ, অদ্বৈতবাদীই তো। হ্যাঁ, বিবেকানন্দ অদ্বৈতবাদী। শঙ্করের সঙ্গে মিল আছে তো। অরবিন্দ ম্যাম অদ্বৈতবাদী তো। ওর অদ্বৈতবাদকে অন্য আরেকটা শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়। হ্যাঁ, অদ্বৈতবাদ, কিন্তু ওই অদ্বৈতবাদকে আরেকটা শব্দের মাধ্যমে। পূর্ণাদ্বৈতবাদ বলা হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক অরবিন্দ ঠিক, পূর্ণাদ্বৈতবাদ। পূর্ণাদ্বৈতবাদ পড়িয়েছিলাম, পূর্ণাদ্বৈতবাদ বলা হয়, পূর্ণ অদ্বৈতবাদ বা অদ্বৈতবাদেরই অখণ্ড সমার্থক। যোগ যেটা। হ্যাঁ, বিবেকানন্দ পূর্ণ অদ্বৈতবাদ যে অখণ্ড যোগের যে ঘটনাটা। ঠিক ঠিক, অখণ্ড যোগের যে ব্যাপারটা, পূর্ণ অদ্বৈতবাদ। পূর্ণ অদ্বৈতবাদ এই ক্ষেত্রেই পূর্ণ অদ্বৈতবাদ, কারণ জড় এবং চেতন বলে, কারণটা জেনে রাখো। পূর্ণ অদ্বৈতবাদ মানে ওই অদ্বৈতবাদ ওখানে না। পূর্ণ অদ্বৈতবাদ মানে হচ্ছে এটা, যে জড় এবং চেতন বলে আলাদা কোনো কিছু নেই, সবটাই আমাদের চেতন। ঠিক আছে, সবটাই হচ্ছে কনসাসনেস, সবটাই হচ্ছে চেতন, জড় তার দ্বিমুখী অংশ। তত্ত্বের কথা দেখিয়েছেন মনে হয়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি পড়িয়েছিলাম ইয়ের ক্লাস করাতে গিয়ে, অরবিন্দর ক্লাস করাতে গিয়ে। সবটাই চেতন, পূর্ণ অদ্বৈতবাদ, এই জন্য বলা হচ্ছে। আজকে ক্লাসের রেকর্ডিংটা এখানে স্টপ করছি, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি।